আচ্ছা আচ্ছা, হয়ে গেছে মিস্টার জুনিয়র, এবার এত বকবক বন্ধ করুন। এই এখন থেকে কিন্তু আমাকে আর জুনিয়র বলা যাবে না। তাই নাকি? তাহলে কি বলে ডাকবো? এখন আমি একজন হতে চলা বাবা, আমার একটা আলাদা সম্মান আছে, বুঝেছো? আহা গো, আমাদের মিস্টার জুনিয়র বাবা হতে চলেছেন। কথাটা বলি আতিয়া খিলখিল করে হেসে উঠল। রায়হান ভান করে রাগ দেখালেও পরক্ষণেই নিজেও হেসে ফেল। আলতো করে আতিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তোমার কি কোনো লজ্জা শরম নেই? নিজের থেকে সিনিয়র একটা মেয়েকে বিয়ে করেছো, দুনিয়ায় আর কোনো মেয়ে ছিল না নাকি? রায়হান ঠোঁটের কোণে দুষ্ট হাসি টেনে বলল, ছিল, তবে আপনার মতো একটাও ছিল না। তাই তো আপনার সব জেদ, সব চাওয়া শুধু আপনাকেই নিয়ে যান। আতিয়া চোখ রাঙিয়ে এক পা এগিয়ে এলো। কানের নিচে একটা বসাবো বেয়াদব ছেলে। আমি শুধু আব্বু আম্মুর জোরে এই বিয়ে করেছি, খবরদার আমার আশেপাশেও আসবে না। রায়হান নির্বিকার ভঙ্গিতে দুই হাত বুকের উপর গুটিয়ে বলল, এই যে ম্যাডাম, আমার সঙ্গে এভাবে কথা বলা চলবে না। আপনি আমার থেকে বয়সে বড় হতে পারেন, কিন্তু এখন আমি আপনার হাজব্যান্ড, সেই হিসেবে একটু সম্মান তো প্রাপ্য, তাই না? আচ্ছা, অনেক ঝগড়া হলো, এবার বাসরটা শুরু করি। কথাটা শেষ হতেই আরিয়ার মুখ রাগে লাল হয়ে উঠল। এই, তোমার এত বড় সাহস, সিনিয়র বউয়ের সঙ্গে বাসর করার স্বপ্ন দেখো? রায়হান হো হো করে হেসে উঠল। লজ্জা কিসের? আপনি তো আমার বিয়ে করা বউ, আর বারবার সিনিয়র সিনিয়র করবেন না। আপনি আমার থেকে মাত্র 1 বছরের বড়। আতিয়া ভ্রু উঁচু করে তীক্ষ্ণ গলায় বলল, 1 বছর হোক আর 1 মিনিট হোক, সিনিয়র তো সিনিয়রই, সেটা কখনো ভুলে যেও না মিস্টার জুনিয়র। রায়হান ঠোঁট বাঁকিয়ে মুচকি হেসে বলল, ঠিক আছে সিনিয়র ম্যাডাম। সিনিয়র বলে কি স্বামীকে সারা জীবন দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আতিয়া দুই হাত বুকের উপর ভাঁজ করে বলল, বাইরে না, দরজার সামনেই দাঁড়িয়ে থাকবে। আজ থেকে এটাই তোমার শাস্তি। আরে বাবা, বিয়ের প্রথম রাতেই শাস্তি? আমি এমন কি অপরাধ করেছি? অপরাধ? জুনিয়র হয়ে সিনিয়রকে বিয়ে করার সাহস দেখিয়েছো, এটাই সবচেয়ে বড় অপরাধ। রায়হান নাটকীয় ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেল। ভালোবাসারও নাকি অপরাধ হয়? তাহলে আমি এই অপরাধ 1000 বার করব। আতিয়া চোখ রাঙিয়ে বলল, বেশি নাটক করো না, সোফায় একটা বালিশ রাখা আছে, আজ রাতে ওখানেই ঘুমাবে। রায়হান বালিশটার দিকে তাকিয়ে আবার আতিয়ার দিকে তাকালো। এত বড় খাটে আপনি একা ঘুমাবেন, আর আমি ওই ছোট্ট সোফায়? এটা তো মানবাধিকার লঙ্ঘন। আমার সামনে মানবাধিকার দেখাতে আসবে না, যা বলেছি তাই হবে। রায়হান হালকা হেসে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। আচ্ছা, আজ সোফায় ঘুমাবো, কিন্তু একটা কথা মনে রাখবেন, যতই রাগ দেখান না কেন, একদিন ঠিক নিজেই বলবেন এই জুনিয়রটাই আমার জীবনের সেরা সিদ্ধান্ত। কথাটা শুনে আতিয়ার মুখে এক মুহূর্তের জন্য অদ্ভুত নীরবতা নেমে এলো, কিন্তু পরের মুহূর্তেই সে মুখটা ঘুরিয়ে গম্ভীর স্বরে বলল, স্বপ্ন দেখা বন্ধ করো মিস্টার জুনিয়র, এখন গিয়ে সোফায় শুয়ে পড়ো। রায়হান একবার আতিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল। ধুর, এত সুন্দর একটা বউকে রেখে সোফায় গিয়ে ঘুমাতে হবে, একদমই ভালো লাগছে না। বিড়বিড় করতে করতে ধীরে ধীরে সোফার দিকে এগিয়ে গেল সে। আতিয়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, কিছু বললে? রায়হান সঙ্গে সঙ্গে দাঁত বের করে হাসল। না, কিছু না, গুড নাইট। আতিয়া দাঁতে দাঁত চেপে রাগী গলায় বলল, এখান থেকে যাও শয়তান ছেলে, একদম আমার সামনে দাঁড়াবে না। রায়হান বুঝতে পারল এখন আর একটা কথা বলে বিপদ, তাই চুপচাপ দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গি করে সোফার দিকে চলে গেল। বালিশটা মাথার নিচে রেখে শুয়ে পড়ল। চোখ দুটো বারবার ঘুরে যাচ্ছিল খাটের দিকে, যেখানে রাগে ফুঁসতে ফুঁসতে শুয়ে আছে তার একরোখা সিনিয়র বউ। পরদিন সকালে ঘুম ঘুম চোখে রায়হান পাশ ফিরে খাটের দিকে তাকাতেই চমকে উঠল। পুরো খাট ফাঁকা, আতের কোনো চিহ্নই নেই। এক লাফে উঠে বসে সে তাড়াহুড়ো করে অসমের দরজা খুলে দেখল সেখানেও কেউ নেই। আরে, কোথায় গেল? বিড়বিড় করতে করতে প্রায় দৌড়ে নিচে ড্রয়িং রুমে চলে এলো। সেখানে দেখলো রাহেলা বেগম সকালে নাস্তা সাজাচ্ছেন। রায়হান চারপাশে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আম্মু, আমার বউ কোথায়? রাহেলা বেগম হাতে প্লেট নামিয়ে ছেলের দিকে তাকিয়ে বললেন, তোর কি একটু লজ্জা শরম নেই? সকালবেলা মায়ের সামনে দাঁড়িয়ে
আমার বউ কোথায়, আমার বউ কোথায় বলে চিৎকার করছিস? রায়হান মাথা চুলকে নিষ্পাপ মুখে বলল, আরে আম্মু, এত সুন্দর একটা বউ চোখের আড়াল হলেই তো টেনশন হয়। ঠিক তখনই রান্নাঘর থেকে আতিয়া হাতে নাস্তার প্লেট নিয়ে বেরিয়ে এলো। তাকে দেখে রায়হানের মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই তো আম্মু, তুমি আমার বউকে দিয়ে কাজ করাচ্ছ কেন? আমার বউটা কষ্ট পাবে, এত কাজ করলে যদি অসুস্থ হয়ে যায়। কথাটা শুনে আতিয়া ধীরে ধীরে মাথা তুলে এমন এক দৃষ্টি দিল যেন চোখ দিয়েই রায়হানকে খুন করে ফেলবে। কি বললি? রায়হান মুহূর্তেই চুপ। রাহেলা বেগম গম্ভীর গলায় বলল, অনেক নাটক হয়েছে, এখন চুপচাপ গিয়ে ফ্রেশ হয়ে এসে নাস্তা করো, না হলে তোমার খবর আছে। রায়হান মুখ ফুলিয়ে রাহেলা বেগমের দিকে তাকালো। আম্মু, নিজের বউয়ের সামনে এভাবে অপমান করলে আমার সম্মান থাকে? রাহেলা বেগম হেসে ফেললেন। এই অপমান তোর প্রাপ্য। এখন যা, বেশি বকবক না করে ফ্রেশ হয়ে আয়। অভিমানী মুখে বলে রায়হান সিঁড়ি বেয়ে নিজের ঘরের দিকে চলে গেল। তার সেই শিশুদের মতো অভিমানী মুখ দেখে রাহেলা বেগম আর আতিয়া দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হেসে ফেল। ফ্রেশ হয়ে নিচে নামতেই ডাইনিং টেবিলের চারপাশে সবাই বসে পড়েছে। রাহেলা বেগম নিজ হাতে সবার প্লেটে নাস্তা তুলে দিচ্ছেন। রায়হানের শেষ সোজা আতিয়ার পাশে চেয়ারটা টেনে বসে পড়ল। আতিয়া একবার তাকিয়ে আবার মুখটা ফিরিয়ে নিল। রায়হান আস্তে করে ফিসফিসিয়ে বলল, সিনিয়র, এখনও রাগ করে আছেন? খাওয়ার সময় কথা বলা আমার পছন্দ না। আচ্ছা, কথা বলবো না, কিন্তু খাবার দেন না নিজ হাতে? আতিয়া ভ্রু কুচকে তাকালো। সামনে যা আছে নিজে নিয়ে খাও, হাত ভেঙে যায়নি তো? রায়হান নাটকীয়ভাবে দীর্ঘশ্বাস ফেল। ইস, মানুষ বিয়ে করে বউয়ের হাতে আদর করে খাওয়ার জন্য, আর আমার কপালে জুটেছে এক রাগী সিনিয়র। রাহেলা বেগম ছেলের কাণ্ড দেখে হেসে বললেন, বেশি বিরক্ত করিস না বাবা, মেয়েটা কালই এই বাড়িতে এসেছে। রায়হান সঙ্গে সঙ্গে প্রতিবাদ করল, আমি কি বিরক্ত করছি? আমি তো শুধু আমার বউয়ের কাছ থেকে একটু যত্ন চাইছি। আতিয়া এবারে চুপ থাকতে পারল না। যত্ন চাইলে আগে ভদ্র হতে শিখো মিস্টার জুনিয়র। রায়হান মুচকি হেসে বলল। আপনার কাছেই তো শিখবো সিনিয়র ম্যাডাম। কথাটা শুনে টেবিলে উপস্থিত সবাই হেসে উঠল। আতিয়া লজ্জায় আর বিরক্তিতে একসাথে মাথাটা নিচু করে ফেলল। মনে মনে ভাবল, এই ছেলেটাকে নিয়ে যে কি হবে আল্লাহ জানে। নাস্তা শেষ করে আতিয়া নিজের প্লেট তুলে রান্নাঘরের দিকে যেতে লাগলো। ঠিক তখনই রাহেলা বেগম বললেন, আতিয়া মা, বাসনগুলো রেখে এসো, তারপর একটু আমার রুমে এসো, তোমার সঙ্গে কথা আছে। জি আম্মু। আতিয়া চলে যেতেই রায়হানও পেছন পেছন যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। রাহেলা বেগম সঙ্গে সঙ্গে কড়া গলায় বললেন, এই যে, তুই আবার কোথায় যাচ্ছিস? রায়হান নিষ্পাপ মুখে বলল, আমি একটু সাহায্য করব। তুই আর সাহায্য? ছোটবেলা থেকে এক গ্লাস পানি পর্যন্ত নিজে ঢেলে খাস না, আজ হঠাৎ বউকে সাহায্য করতে যাচ্ছিস? ডাইনিং টেবিলে উপস্থিত সবাই হেসে উঠল। রায়হান ঠোঁট ফুলিয়ে বলল, মানুষ বদলাতে পারে না নাকি? পারে, তবে তুই না, চুপচাপ বসে থাক। মায়ের ধমকে আর এগোনোর সাহস হলো না তার। কিছুক্ষণ পর আতিয়া রান্নাঘর থেকে বেরিয়ে রাহেলা বেগমের রুমে চলে গেল। রাহেলা বেগম আলমারি খুলে একটি ছোট্ট গয়নার বাক্স বের করে আতিয়ার হাতে দিয়ে মৃদু হেসে বললেন, এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিলেন, আজ থেকে এটা তোমার, এই বাড়ির বউ হিসেবে তোমারই প্রাপ্য। আতিয়া অবাক হয়ে বাক্সটার দিকে তাকিয়ে রইল। না আম্মু, এত দামি জিনিস আমি নিতে পারবো না। রাহেলা বেগম স্নেহ ভরে তার মাথায় হাত রেখে বললেন, এটা আমাদের পরিবারের ভালোবাসা, আজ থেকে তুমিও এই পরিবারেরই একজন। কথাগুলো শুনে আতিয়ার চোখ ভিজে উঠল। সে ধীরে ধীরে রাহেলা বেগমকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ আব্বু, আমি চেষ্টা করব যেন কখনো আপনাদের বিশ্বাস ভাঙতে না হয়। আতিয়া রাহেলা বেগমের রুম থেকে বের হয়ে ধীরে ধীরে নিজের ঘরের দিকে যাচ্ছিল। মুখে আগের মতোই গম্ভীর ভাব, কিন্তু ভেতরে ভেতরেই শাশুড়ির ভালোবাসা তাকে ছুঁয়ে গেছে। এদিকে রায়হান অনেকক্ষণ ধরেই সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল। আতিয়াকে দেখে ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। এই যে সিনিয়র ম্যাডাম, একটু দাঁড়ান তো। আতিয়া একবার তাকেই হাঁটতে লাগলো। তোমার সঙ্গে কোনো কথা নেই। রায়হানও পিছু পিছু হাঁটতে হাঁটতে বলল, আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। তোমার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই।
আচ্ছা বলেন তো, আমি দেখতে কি খুব খারাপ? আতিয়া বিরক্ত হয়ে থেমে গেল। হঠাৎ এই প্রশ্ন কেন? কারণ আপনি এমনভাবে এড়িয়ে চলছেন, মনে হচ্ছে আমি কোনো ভয়ঙ্কর অপরাধী। আতিয়া ঠান্ডা গলায় বলল। অপরাধী না, তুমি একটা বিরক্তিকর মানুষ। রায়হান বুকে হাত দিয়ে অভিনয় করে বলল। ইস, কথাটা সরাসরি হৃদয়ে লাগলো। লাগলে ভালো, এবার সামনে থেকে সরে দাঁড়াও। একটা শর্তে। আবার শর্ত? আজ সারাদিনে একবার শুধু আমার নাম ধরে ডাকবেন। কখনো না। তাহলে জান বলে ডাকবেন। আতিয়া অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে বলল। তোমার সাহস তো দিন দিন বেড়েই যাচ্ছে। রায়হান মুচকি হেসে উত্তর দিল। সাহস না থাকলে কি আর নিজের সিনিয়রকে বিয়ে করতে পারতাম? আতিয়া এবারে নিজেকে সামলাতে পারল না, পাশে থাকা একটা কুশন তুলে রায়হানের দিকে ছুড়ে মারল। রায়হান হেসে কুশনটা লুফে নিয়ে বলল। ও, বিয়ের পর প্রথম উপহার? এটা উপহার না, সতর্ক বার্তা। সমস্যা নেই, তোমার কাছ থেকে যাই পাই আমার কাছে সবই স্পেশাল। আতিয়া মাথায় হাত দিয়ে বিড়বিড় করলো। আল্লাহ, এই ছেলেটার হাত থেকে আমাকে বাঁচাও। কথা শেষ করে দ্রুত নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। বাহিরে দাঁড়িয়ে রায়হান কুশনটা বুকে জড়িয়ে মুচকি হেসে বলল। রাগ যতই দেখাও, সিনিয়র তোমার এই রাগের আড়ালেই একদিন আমার জন্য ভালোবাসা লুকিয়ে থাকবে। আজ রায়হান আর আতিয়ার বৌভাত, পুরো বাড়ি আলো ফুল আর অতিথিদের কোলাহলে মুখর। আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই নতুন দম্পতিকে এক নজর দেখার জন্য ভিড় জমিয়েছে। গোলাপি শাড়ি, হালকা গহনা আর মুখ ভরা লাজুক হাসিতে আজ আতিয়াকে অসম্ভব সুন্দর লাগছে। যেই তাকাচ্ছে একবার না একবার তার সৌন্দর্যের প্রশংসা করছেই। আর রায়হান তো জানো আজ আতিয়ার ছায়া, যেখানে আতিয়া যাচ্ছে সেখানেই কোনো না কোনো অজুহাতে হাজির হয়ে যাচ্ছে। আমার পেছন পেছন ঘুরছো কেন? মানুষ কি ভাববে? ভাবুক, নিজের বউয়ের পাশে দাঁড়িয়েছি, অন্য কারো তো না। রায়হানের এমন নির্লজ্জ উত্তর শুনে আতিয়া শুধু চোখ রাঙিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আতিয়ার কয়েকজন বান্ধবী হইচই করতে করতে সেখানে এসে হাজির হলো। আসসালামু আলাইকুম দুলাভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? রায়হানের ভদ্র আর হাসি খুশি ব্যবহার দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। দুলাভাই, আজকে কিন্তু আমাদের বান্ধবীকে কিছুক্ষণের জন্য আমাদের কাছে ছেড়ে দিতে হবে। সব সময় তো আপনিই পাবেন। কথাটা শুনে আশেপাশে থাকা সবাই মুচকি হেসে উঠল। এতদিন তো আপনারাই ওর সঙ্গে সময় কাটিয়েছেন, এখন তো আমার পালা। নতুন বউকে নিয়ে একটু সময় কাটাবো না? রায়হানের উত্তর শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে হেসে ফেলল। আপনি কিন্তু আমাদের ছোট, বড়দের কথা শুনতে হয়, বুঝলেন? বড়দের সম্মান করি বলেই তো এত সুন্দর করে কথা বলছি। তবে বউকে ছেড়ে দেওয়ার ব্যাপারে আমি একদম আপোষ করব না। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন সবাই মিলে বসে একটু আড্ডা দেই। সবার মুখে হাসি থাকলেও আতির ভেতরে ভেতরে বিরক্তি বাড়ছিল, কিন্তু এত অতিথির সামনে কিছু বলার উপায়ও নেই। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন করি। নিশ্চয়ই করুন। আপনাদের প্রেমের শুরুটা কিভাবে হয়েছিল? প্রশ্নটা শুনে আতিয়ে কপালে হাত ঠেকালো। তোরা আবার কি শুরু করলি? আর এমন করছো কেন জান? ওরা তো শুধু আমাদের লাভ স্টোরিটাই শুনতে চাইছে। কোনো গল্প হবে না, যা খুশি বানিয়ে বলবে না যেন। আচ্ছা আচ্ছা, সবাই মন দিয়ে শোনেন। আজ আমি একটা গল্প বলবো, যেটা শুনে আপনারা বুঝবেন একজন জুনিয়র কিভাবে নিজের রাগী সিনিয়র বউকে বিয়ে করলো। কথাটা শেষ হতেই চারপাশে হাসির রোল পড়ে গেল, আর আতিয়া লজ্জার আগে মাথাটা নিচু করে মনে মনে বলল, আজকে বাসায় গিয়ে এ ছেলেটার হিসাব আমি ঠিকই নেব। আজ রায়হানের ভার্সিটি জীবনের তৃতীয় দিন। প্রথম 2 দিনেও সে সময় মতো ক্লাসে পৌঁছতে পারেনি। দুষ্টু অগোছালো স্বভাবটা এখনও তার যায়নি। পড়াশোনাও সে খুব একটা ভালো নয়, কোনো মতে ভর্তি হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। আজও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘড়ির দিকে তাকাতেই তার চোখ কপালে উঠে গেল। শেষ, আজও লেট হয়ে গেল। তাড়াহুড়ো করে জামা কাপড় পরে বাইকের চাবি নিয়ে বেরিয়ে পড়ল সে। মাথায় তখন একটাই চিন্তা, যেভাবেই হোক আজ ক্লাসে সময় মতো পৌঁছাতে হবে। রাস্তায় বাইকের গতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। ঠিক তখনই হঠাৎ রাস্তা পার হতে গিয়ে একটা মেয়ে তার বাইকের সামনে চলে এলো। আরে সাবধান। মুহূর্তের মধ্যে ব্রেক কষে বাইকটা থামানোর চেষ্টা করলো রায়হান।
মেয়েটিকে বাঁচাতে গিয়ে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই রাস্তার ওপর ছিটকে পড়ল। তার ডান হাতটা রাস্তার সঙ্গে লেগে ঘষা লেগে কেটে গেল। তীব্র ব্যথায় মুখটা বিকৃত হয়ে গেল তার। এই, আপনি ঠিক আছেন? আতিয়া দ্রুত দৌড়ে এসে রায়হানকে উঠতে সাহায্য করলো। ব্যাগ থেকে পানির বোতল আর ছোট ফার্স্ট এইড বক্স বের করে খুব যত্ন করে তার ক্ষত পরিষ্কার করে ওষুধ লাগিয়ে দিল। আপনার তো কোনো দোষ ছিল না, তবু এত কষ্ট করছেন কেন? দুর্ঘটনা কারো ইচ্ছে হয় না। এখন বেশি কথা না বলে চলুন, হসপিটালে যেতে হবে। হাতে গভীর আঘাত পেয়েছেন। রায়হান যতই না করুক, আতিয়া তার কথা শুনল না। নিজের উদ্যোগেই তাকে কাছের একটি ক্লিনিকে নিয়ে গেল। ডাক্তারের ফি থেকে শুরু করে ওষুধ সবকিছুর খরচও সে নিজেই দিল। এত কিছু করার দরকার ছিল না। আজ আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি একই কাজ করতাম। মানুষ হিসেবে একটু দায়িত্ব তো সবারই আছে। কথাগুলো বলে আতিয়া চলে গেল, কিন্তু যাওয়ার আগে নিজের নামটুকুও বলে গেল না। রায়হান অনেকক্ষণ মেয়েটার যাওয়ার দিকে তাকিয়ে রইল। অচেনা মেয়েটার শান্ত স্বভাব আর আন্তরিক ব্যবহার বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ভার্সিটিতে গিয়ে সে পুনরায় আবার আতিয়াকে দেখতে পেল। সেদিন ক্লাসে গিয়ে বন্ধুদের কাছ থেকে জানতে পারল মেয়েটির নাম আতিয়া। সেই বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী, অর্থাৎ রায়হানের 1 বছরের সিনিয়র। খবরটা শুনে রায়হান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। 1 বছরের সিনিয়র, তাতে কি হয়েছে? ভালো লাগা তো আর বয়স দেখে আসে না। আজ যেটা অনুভব করছি সেটা যদি একদিন ভালোবাসায় বদলে যায়, তাহলে আমি তাকে ছাড়া অন্য কাউকে কখনো আমার জীবনের সঙ্গী ভাববো না। দেখতে দেখতে কেটে গেল 7-8টা দিন। হাতে ব্যথাটা এখন অনেকটাই কমে গেছে। ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে গল্প করছিল রায়হান। হঠাৎই তার চোখ পড়ল দূরে হাঁটতে থাকা আতিয়ার ওপর। সাদা আকাশি রঙের 3 পিস পরে ধীর পায়ে বান্ধবীদের সঙ্গে হেঁটে আসছে সে। রায়হানের মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। দোস্ত, পরে কথা বলি। কথাটা বলেই সে প্রায় দৌড়ে আতিয়ার সামনে গিয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম সিনিয়র। ওয়ালাইকুম সালাম। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জন্যই আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ, এখন নিশ্চয়ই হাতটা অনেক ভালো। জি, অনেকটাই ভালো। ভালো কথা। আর একটা অনুরোধ, আমাকে সিনিয়র না বলে আপু বলেই ডাকতে পারো। না, সেটা পারবো না। কেন? জানি না, আপু বলতে ইচ্ছে করে না, সিনিয়র বলেই ডাকতে ভালো লাগে। রায়হানের উত্তর শুনে আতিয়া কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। অদ্ভুত ছেলে। হালকা মাথা নেড়ে সামনে হাঁটতে শুরু করলো সে। আচ্ছা, এখন সরো, আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। আতিয়া পাশ কাটিয়ে চলে যেতেই রায়হান আবার দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। সিনিয়র প্লিজ, আর মাত্র 1 মিনিট। এবার আবার কি? একটা ছোট্ট জিনিস ছিল। কথাটা বলেই রায়হান পেছনে লুকিয়ে রাখা একটি ছোট গিফট বক্স আতিয়ার দিকে বাড়িয়ে দিল। এটা আপনার জন্য। সেদিন আপনি আমার জন্য যা করেছেন তার প্রতিদান কখনো দিতে পারবো না। এটা শুধু একটা ছোট্ট ধন্যবাদ। আতিয়া একবার গিফট বক্সটার দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, সরি, আমি এটা নিতে পারবো না। কেন? কারণ আমি কোনো প্রতিদানের আশায় তোমাকে সাহায্য করিনি। একজন মানুষ হিসেবে আমার যেটা করা উচিত ছিল আমি শুধু সেটাই করেছি। কিন্তু আর একটা কথা, এবার তার কণ্ঠে আগের চেয়ে একটু কঠোরতা ফুটে উঠল। যখন তখন আমাকে এইভাবে ডাকবে না, আমার পেছন পেছনেও ঘুরবে না। এইসব আমার একদম ভালো লাগে না। আমি তো শুধু... তুমি ধন্যবাদ দিয়েছো, আমি শুনেছি। বিষয়টা এখানেই শেষ। আশা করি এরপর থেকে আর আমাকে এইভাবে বিরক্ত করবে না। কথাগুলো বলেই আতিয়া আর এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা ক্লাসের দিকে চলে গেল। রায়হান কিছুক্ষণ গিফট বক্সটা হাতে নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। দোস্ত, খুব খারাপ লাগছে। একটু তো লাগছেই। বলছিলাম না, সিনিয়র আপু সহজে পাত্তা দেবে না। দেখতে দেখতে প্রায় 3 মাস কেটে গেল। এই 3 মাসে রায়হানের একটা অভ্যাস একটু বদলায়নি। প্রতিদিন ভার্সিটিতে এসে একবার হলেও আতিয়াকে দেখার চেষ্টা করত সে। কখনো করিডোরে, কখনো ক্যান্টিনে, কখনো আবার লাইব্রেরির সামনে। আর প্রতিবারই আতিয়ার উত্তর একই থাকতো। রায়হান, তোমাকে কতবার বলেছি আমার পেছনে পেছনে ঘুরবে না? আমি তো ঘুরছি না সিনিয়র, পদগুলোই বারবার এক হয়ে যাচ্ছে। তোমার এসব কথা আমার একদম ভালো লাগে না। সমস্যা নেই, একদিন ভালো লাগবে। কথাটা শুনে আতিয়া বিরক্ত হয়ে চলে যায়।
একদিন দুপুরে ক্যান্টিনে বসেছিল রায়হান। হঠাৎ পাশের টেবিলে বসা কয়েকজন দ্বিতীয় বর্ষের ছাত্রীর কথা তার কানে এলো। শুনেছিস আতিয়ার নাকি সামনের মাসেই বিয়ে? হ্যাঁ, পরিবার থেকেই ঠিক করেছে। কথাটা শুনে রায়হানের হাতে থাকা চায়ের কাপটা কেঁপে উঠল। কি বললেন? কার বিয়ে? আতিয়া আপুর। এরপর আর এক মুহূর্ত সেখানে বসে থাকতে পারল না রায়হান। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। বিকেলে ক্যাম্পাসের নিরিবিলি এক কোণে বেঞ্চে বসেছিল রায়হান। মাথাটা নিচু করে অন্যমনস্ক হয়ে মাটির দিকে তাকিয়েছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো আতিয়া। কি হয়েছে? আজ এত চুপচাপ কেন? একটা কথা শুনেছি, সত্যি? কোন কথা? আপনার বিয়ে ঠিক হয়েছে? কয়েক সেকেন্ড চুপ থেকে আতিয়া ব্যাগের ভেতর হাত ঝুঁকে একটি খাম বের করলো। সেটা রায়হানের দিকে বাড়িয়ে দিল। হ্যাঁ, আগামী মাসে আমার বিয়ে। এটা আমার বিয়ের কার্ড। কার্ডটা হাতে নিয়েও কিছুক্ষণ তাকিয়ে রইল রায়হান, যেন তার চারপাশের সব শব্দ এক মুহূর্তে থেমে গেছে। তুমি আসবে, অতিথি হিসেবে তোমাকে দাওয়াত দিলাম। আপনি সত্যি বিয়ে করতে চান? সব ইচ্ছা নিজের হাতে থাকে না রায়হান। কথাটা বলে আতিয়া চলে যেতে লাগলো। সিনিয়র, আতিয়া থেমে পেছনে তাকালো। একটা কথা শেষবারের মতো বলি। বলো। আমি সত্যিই আপনাকে ভালোবাসি। হয়তো আপনি কখনো বিশ্বাস করবেন না, তবু আমি চাই আপনি সবসময় ভালো থাকুন। যদি আপনার সুখ এই বিয়েতেই থাকে তাহলে আমি দূর থেকেই আপনার জন্য দোয়া করব। আতিয়া কয়েক মুহূর্ত স্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীর গলায় বলল, তুমি ভালো ছেলে রায়হান, কিন্তু আমার পক্ষে তোমাকে সেই চোখে দেখা সম্ভব নয়। আর একটা কথা, আমার জন্য নিজের জীবন নষ্ট করো না। কথাটা বলেই আতিয়া ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। রায়হান বিয়ের কার্ডটা বুকের সঙ্গে চেপে ধরে আকাশের দিকে তাকিয়ে শুধু একটা দীর্ঘশ্বাস ফেল। জীবনে প্রথমবার সে অনুভব করল ভালোবাসা সবসময় মানুষকে হাসায় না, কখনো কখনো নিঃশব্দে কাঁদাতেও শেখায়। দেখতে দেখতে চলে এলো আতিয়ার বিয়ের দিন। চারিদিকে আলো, সাজসজ্জা আর অতিথিদের কোলাহল। বাড়িটা যেন উৎসবের রঙে রঙিন হয়ে উঠেছে। অন্যদিকে নিজের রুমে আয়নার সামনে দাঁড়িয়েছিল রায়হান। সাদা পাঞ্জাবিটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। কি রে, এখনো রেডি হোসনি কেন? আম্মু, আজকে একটু বাইরে যাব। কোথায়? একজন মানুষের জন্য দোয়া করতে। ছেলের কণ্ঠের কষ্টটা বুঝতে পারলেও আর কিছু জিজ্ঞেস করলেন না রাহেলা বেগম। কিছুক্ষণ পর রায়হান পৌঁছে গেল আতিয়াদের বাড়িতে। দূর থেকে দেখেই বুঝতে পারল পুরো বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে। সে চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল। তার ইচ্ছে ছিল না কাউকে বিরক্ত করার, শুধু শেষবারের মতো দূর থেকে একবার আতিয়াকে দেখবে, তারপর চুপচাপ চলে যাবে। ঠিক তখনই ভেতর থেকে ভেসে এলো চিৎকার আর কান্নার শব্দ। হায় আল্লাহ, এখন আমরা কি করব? এত বড় সর্বনাশ হয়ে গেল। চারদিকে মুহূর্তেই হইচই পড়ে গেল। রায়হান দ্রুত ভেতরে ঢুকে দেখল আতির বাবা সোফায় মাথা নিচু করে বসে আছেন আর তার মা কাঁদছেন। আঙ্কেল, কি হয়েছে? কেউ উত্তর দেওয়ার আগেই পাশ থেকে একজন আত্মীয় বললেন, পাত্রপক্ষ ফোন করে জানিয়েছে তারা আর এই বিয়ে করবে না। কি? তারা নাকি আজই জানতে পেরেছে এর আগেও আতিয়ার 2বার বিয়ে ঠিক হয়েছিল, তাই এখন আর এই সম্পর্ক রাখতে চায় না। কথাটা শুনে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই আতিয়া ধীরে ধীরে নিজের রুম থেকে বেরিয়ে এলো। লাল বেনারসি, চোখ ভরা পানি, তবুও মাথাটা নিচু করে রেখেছে। আমার মেয়েটার কি দোষ ছিল? আগের দুটো সম্বন্ধ ভেঙেছিল ওর ভাগ্যের কারণে। আজও সবাই ওকেই দোষ দিল। রাহাত সাহেব অর্থাৎ আতিয়ার বাবা দুই হাতে মুখ ঢেকে বসে রইলেন। আজ যেন একজন বাবার সব শক্তি এক মুহূর্তে ভেঙে পড়েছে। এসব দেখে রায়হানের বুকটা মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে আতিয়ার বাবার সামনে গিয়ে দাঁড়ালো। আঙ্কেল, একটা কথা বলবো? সবাই একসঙ্গে তার দিকে তাকালো। যদি আপনি কিছু মনে না করেন, আমি আতিয়াকে বিয়ে করতে চাই। রায়হানের কথার পর পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কেউ যেন বিশ্বাসই করতে পারছিল না এমন একটা পরিস্থিতিতে একটা ছেলে এত বড় সিদ্ধান্ত নিতে পারে। তুমি বুঝে শুনে কথা বলছো? এটা কোনো খেলাধুলা না রায়হান, এটা বিয়ে। আমি জানি, আর বিয়ে বলেই এত ভেবে বলছি। আতিয়ার বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। বাবা, আলদিগের বসে কোনো সিদ্ধান্ত নিও না। আজ আমাদের খারাপ সময় দেখে হয়তো মায়া থেকে এসব বলছ। না আঙ্কেল,
এটা আজকে সিদ্ধান্ত না, অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছি, শুধু বলার সুযোগ পাইনি। কিন্তু তুমি তো এখনো পড়াশোনা করছো, তোমার পরিবার কি এই বিয়ে মেনে নেবে? তারা কি বলবেন জানি না, তবে আমি আগে তাদের সঙ্গে কথা বলতে চাই। যদি তারা রাজি হন আর আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন, তাহলে আমি আতিয়াকে বিয়ে করতে চাই। কথাগুলো বলেই রায়হান নিজের বাবাকে ফোন দিল। কিছুক্ষণের মধ্যেই রায়হানের বাবা মা আতিয়াদের বাড়িতে পৌঁছে গেলেন। কি হয়েছে বাবা? রায়হান ধীরে ধীরে শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে রাহেলা বেগম একবার আতিয়ার দিকে তাকালেন, তারপর ছেলের দিকে। একটা প্রশ্নের উত্তর দিবি? জি আম্মু। মেয়েটাকে বিয়ে করে যদি কোনোদিনও সে তোকে ভালোবাসতে না পারে, তবুও কি কোনো অভিযোগ করবি না? না আম্মু, আমি শুধু চাই ও যেন সম্মান নিয়ে বাঁচতে পারে। ভালোবাসা সেটা জোর করে আদায় করা যায় না। ছেলের উত্তর শুনে রাহেলা বেগমের চোখ ভিজে উঠল। আলহামদুলিল্লাহ, আজ বুঝলাম আমার ছেলে সত্যি বড় হয়েছে। এবার রায়হানের আবু আতিয়ার বাবার দিকে তাকিয়ে বললেন, ভাই, যদি আপনারা রাজি থাকেন তাহলে আজ থেকেই আমরা আত্মীয় হতে চাই। আতিয়ার বাবা আর নিজেকে সামলাতে পারলেন না, এগিয়ে এসে রায়হানের বাবার হাত শক্ত করে ধরে ফেললেন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। আজ আপনারা না এলে আমার মেয়েটার সম্মান কোথায় থাকতো জানি না। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকা আতিয়া এবার ধীর গলায় বলল, আব্বু আমার সঙ্গে একবার কথা বলবে? সবাই বুঝে গেল বাবা মেয়ের একান্তে কথা বলা দরকার, তাই সবাই ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে শুধু আতিয়া আর তার বাবা। আব্বু তুমি কি সত্যি এই বিয়ে চাও? দেখ মা, ছেলেটা খুবই ভালো আর পরিবার অনেক ভালো। আশা করি তুই আমাদের কথার ওপরে না করবি না। বাবার কথায় আতিয়ার চোখ ভিজে উঠল। সে কিছুক্ষণ চুপ থেকে ধীরে ধীরে বলল, যদি তুমি মনে করো এই বিয়েতে আমার ভালো হবে, তাহলে আমার কোনো আপত্তি নেই। কিছুক্ষণ পর রুমের দরজা খুলে বাহিরে বেরিয়ে এলেন আতিয়ার আব্বু। সবার দৃষ্টি তখন তার দিকেই। আলহামদুলিল্লাহ, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এই বিয়েতে রাজি। কথাটা শুনে রাহেলা বেগমের চোখের পানি মুছে মুচকি হাসলেন। রায়হানের আব্বু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। রায়হান যেন কয়েক সেকেন্ড বিশ্বাসই করতে পারছিল না। সত্যি? আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর বাবা। রায়হান মাথাটা নিচু করে ফিসফিসিয়ে বলল, আলহামদুলিল্লাহ। ঠিক তখনই একজন আত্মীয় এগিয়ে এসে বললেন, যেহেতু কাজী সাহেব আগে থেকে আছেন আর দুই পরিবারের সম্মতিও আছে, তাহলে দেরি না করে আজই শুভ কাজ সম্পন্ন করে ফেলাই ভালো। উপস্থিত সবাইও কথাটাকে সমর্থন করলেন। কিছুক্ষণের মধ্যেই বাড়ির পরিবেশ আবার বদলে গেল। কিছুক্ষণ আগের কান্নার জায়গায় ধীরে ধীরে স্বস্তি ফিরে আসতে লাগলো। আতিয়াকে এবার নতুন করে সাজানো হলো, তবে এবার তার চোখে আগের মতো স্বপ্ন ছিল না, ছিল একরাশ নীরবতা। অন্যদিকে রায়হানও সাদা পাঞ্জাবির ওপর শেরওয়ানি পরে বসে আছে। মুখে আনন্দ থাকলেও ভেতরে ভেতরে সে বেশ নার্ভাস। দোস্ত, কি অবস্থা? হাত পা কাঁপছে। যে ছেলে পুরো ভার্সিটি মাথায় করে রাখতো সে আজ ভয় পাচ্ছে। আজকের ভয়টা আলাদা। আজ থেকে একটা মানুষের পুরো জীবনের দায়িত্ব আমার। কিছুক্ষণ পর কাজী সাহেব বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করলেন। কয়েক মুহূর্তের মধ্যে সম্পন্ন হয়ে গেল তাদের বিবাহ। আতিয়ার বান্ধবীর একসঙ্গে হেসে উঠল। বাহ, দুলাভাইকে তো দেখছি সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে। সবার হাসি ঠাট্টার মাঝে একজন এসে জানিয়ে দিল, বরকনেকে স্টেজে ডাকা হয়েছে, সবাই অপেক্ষা করছে। এরপর রায়হান আর আতিয়া পাশাপাশি স্টেজে গিয়ে দাঁড়ালো। একে একে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই এসে তাদের শুভেচ্ছা জানাতে লাগলো। কেউ ফুল দিল, কেউ গিফট, কেউ আবার নতুন জীবনের জন্য দোয়া করলো। দেখতে দেখতে শেষ হয়ে গেল বৌভাতের পুরো অনুষ্ঠান। সারা দিনের ব্যস্ততা, অতিথিদের সঙ্গে কথা বলা আর ভারী সাজে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল আতিয়া। রুমে ফিরে গয়নাগুলো খুলে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে দিয়ে দিল। চোখ দুটো বন্ধ হতেই কখন যে ঘুমিয়ে পড়েছে সে নিজেও বুঝতে পারেনি। বেশ কিছুক্ষণ পর রুমের দরজা আস্তে করে খুলল। রায়হান ধীর পায়ে ভেতরে ঢুকলো। সারাদিন বন্ধুদের টানাটানি আড্ডা আর দৌড়ঝাঁপে সেও বেশ ক্লান্ত। রুমে ঢুকতেই অসাবধানতাবশত তার হাত ফুলদানিতে লেগে গেল। ফুলদানিটা মেঝেতে পড়ে শব্দ হতেই আধির ঘুম ভেঙে গেল। সে তাড়াতাড়ি উঠে বসে দরজার দিকে তাকালো। রায়হান ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিতেই আতিয়া দ্রুত এগিয়ে গিয়ে তাকে ধরে ফেলল।
এই কি হয়েছে তোমার, ঠিক আছো? শ্শ্, আস্তে কথা বলো সিনিয়র। এত কাঁদছো কেন? শরীর খারাপ নাকি? না, শুধু খুব ক্লান্ত। সারাদিনের ক্লান্তিতে চোখ দুটো আধা বোঝা হয়ে এসেছে তার। একটা কথা বলি। কি? তুমি জানো আমি শুধু তোমাকেই ভালোবাসি। কথাটা বলে শিশুর মতো সরল চোখে আতিয়ার দিকে তাকিয়ে রইল সে। তুমি হয়তো কোনোদিন আমাকে ভালোবাসবে না, তবুও আমি অপেক্ষা করব যতদিন লাগে। আতে কিছু বলল না, শুধু নীরবে তার দিকে তাকিয়ে রইল। এত ক্লান্ত অবস্থাতেও ছেলেটা নিজের কথা না ভেবে বারবার তার কথাই বলছে। আজ খুব ঘুম পাচ্ছে। কথাটা বলেই ধীরে ধীরে বিছানার একপাশে শুয়ে পড়ল রায়হান। কয়েক মুহূর্তের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। আতি দীর্ঘশ্বাস ফেল, তারপর আলতো করে রায়হানের গায়ে একটা পাতলা চাদর টেনে দিল। আতিয়া এক দৃষ্টিতে ঘুমন্ত রায়হানের দিকে তাকিয়ে রইল। ঘুমের মধ্যেও ছেলেটার মুখে এক অদ্ভুত শান্তির ছাপ। একটু আগেও সে বারবার শুধু একটা কথাই বলছিল, সে আতিয়াকে খুব ভালোবাসে। অজান্তেই আতিয়ার ঠোঁটের কোণে ম্লান একটা হাসি ফুটে উঠল। সত্যি ছেলেটা তাকে ভীষণ ভালোবাসে। তার চোখে সেই ভালোবাসায় কোনো অভিনয় নেই, নেই কোনো স্বার্থ। কিন্তু আতিয়ার মনটা বারবার একটা জায়গায় আটকে যায়। রায়হান তার থেকে একটা বছরের ছোট। বিষয়টা যতই ছোট হোক কেন জানি সে মেনে নিতে পারে না। সমাজের কথা, মানুষের নানা মন্তব্য, এসব ভাবলেই বুকের ভেতরটা কেমন অস্বস্তিতে ভরে ওঠে। তবে শুধু এটুকুই নয়, আরও একটা ভয় প্রতিনিয়ত তাকে তাড়া করে বেড়ায়। এর আগেও দুবার তার বিয়ে ঠিক হয়েছিল। একবার পাত্র সড়ক দুর্ঘটনায় মারা যায়, আরেকবার বিয়ের কয়েকদিন আগে অন্য একটি মেয়েকে নিয়ে পালিয়ে যায়। যদিও ওই ঘটনাগুলোর সঙ্গে আতির কোনো সম্পর্ক ছিল না, তবুও চারপাশের মানুষের কুসংস্কারপূর্ণ কথাগুলো বারবার তার কানে বাজে। মেয়েটার ভাগ্য ভালো না, ওকে বিয়ে করতে গেলেই অমঙ্গল হয়। প্রথমে এসব কথা বিশ্বাস করতো না আতিয়া, কিন্তু একই রকম ঘটনা বারবার ঘটতে থাকায় একসময় তার নিজের মনেও ভয় বাসা বাঁধে। যদি সত্যি আমার জন্য রায়হানের কোনো ক্ষতি হয়, ছেলেটা তো কিছুই জানে না, শুধু ভালোবেসে আমাকে নিজের জীবনে জায়গা দিয়েছে। এই ভয়টাই তাকে বারবার রায়হানের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। সে চায় না তার কারণে ছেলেটার জীবনে কোনো অমঙ্গল নেমে আসুক। তবু আজ ঘুমন্ত রায়হানের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কেন জানি তার বুকের ভেতরটা হালকা কেঁপে উঠল। হয়তো অজান্তেই এই দুষ্টু জুনিয়র ছেলেটা তার হৃদয়ের একটা কোণে ছোট্ট একটা জায়গা করে নিয়েছে। কিন্তু সেই অনুভূতির কথা সে কখনো প্রকাশ করবে না, কারণ তার থেকে 1 বছরের ছোট। আর এই 1 বছরের ব্যবধানটাই যেন আতিয়ার মনে অদৃশ্য একটা দেয়াল তুলে দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া আলতো করে রায়হানের কপালের ওপর পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিল। তারপর দ্রুত নিজের হাতটা আবার সরিয়ে নিল। না, নিজেকে সামলাতে হবে। এই ছেলেটার থেকে দূরে থাকাই ওর জন্য ভালো। পরদিন সকাল আতিয়া ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। ডাইনিং টেবিলে এসে দেখলো নাস্তা আগেই সাজিয়ে রাখা হয়েছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম পরোটার ঘ্রাণ। অবাক হয়ে রান্নাঘরের দিকে তাকাতেই দেখলো রাহেলা বেগম সবকিছু গুছিয়ে টেবিলে রাখছেন। আম্মু, আপনি এত সকালে উঠে সব কাজ করে ফেলেছেন? আমাকে একবার ডাকলেই তো হতো, আমি করে নিতাম। আরে না মা, তোদের দুজনেরই আজ ভার্সিটি আছে, পড়াশোনার সময় এসব নিয়ে চিন্তা করতে হবে না। সময় হলে অবশ্যই করবি, কিন্তু এখন তোদের প্রথম দায়িত্ব পড়াশোনা। আমি তো এখনো সুস্থ আছি, হাত পাও ভালো আছে, যতদিন পারি আমি সামলে নেব। যেদিন আর পারবো না সেদিন তোকে বলবো, তখন তুই সব সামলাবি, ঠিক আছে? শাশুড়ির কথায় আতিয়ার মুখে মিষ্টি একটা হাসি ফুটে উঠল। ঠিক তখনই ওপরতলা থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। বাহ, আমার আম্মু আর আমার বউ বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে। সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাটা বলল রায়হান। আতিয়া একবার তার দিকে তাকিয়ে আবার রাহেলা বেগমের দিকে ফিরে বলল, তবুও আম্মু, এখন থেকে আমিও আপনার সঙ্গে কাজ করব। আব্বু কোথায় আম্মু? সবাই একসঙ্গে নাস্তা করলে ভালো লাগতো। এই তো উনিও আসছেন, আজ অফিসে একটু তাড়াতাড়ি বের হবেন। কথাটা বলে রাহেলা বেগম আদর করে আতিয়াকে চেয়ারে বসিয়ে দিলেন। এরপর নিজেও পাশে গিয়ে বসলেন। ঠিক তখনই রায়হানের আব্বু ডাইনিংয়ে এসে যোগ দিলেন। কি ব্যাপার, আর সবাই আমার আগেই বসে পড়েছ নাকি? তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম আব্বু। 4 জন একসঙ্গে বসে হাসি আড্ডার মধ্যেই নাস্তা শেষ করলো। নাস্তা শেষে রায়হান নিজের বাইকের চাবিটা হাতে নিয়ে দাঁড়ালো।
চলুন সিনিয়র, আজ কিন্তু আর লেট করা যাবে না। আগে কতবার বলেছি আমাকে সিনিয়র না বলে নাম ধরে ডাকো। হুম, এই ডাকটা ছাড়তে পারবো না। একদম জেদি। আপনার কাছ থেকেই তো শিখেছি। রাহেলা বেগম তাদের খুনসুটি দেখে মুচকি হেসে মাথা নাড়লেন। আচ্ছা, এবার তোরা বের হ, না হলে সত্যি আজ ক্লাস মিস করে ফেলবি। দুজনেই সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর রায়হানের বাইক ছুটে চলল ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে পৌঁছতেই দুজনের ডিপার্টমেন্টে চলে গেল। রায়হান প্রথম বর্ষের ক্লাসে আর আতিয়া দ্বিতীয় বর্ষের ক্লাসে। ক্লাসরুমে ঢুকতেই কয়েকজন সহপাঠী ফিসফিস করে কথা বলতে শুরু করলো। ওই যে দেখ, আমাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী মেয়েটা। শেষমেশ একটা জুনিয়র ছেলেকে বিয়ে করলো। আরে কি করবে বল, আগের দুবার বিয়ে ভেঙে গেছে। একজন তো অ্যাক্সিডেন্টে মরে গেল, আরেকজন অন্য মেয়েকে নিয়ে পালিয়ে গেল, এখন একটা জুনিয়রকে ফাঁসিয়ে বিয়ে করছে। কথাটা বলেই সবাই চাপা হাসিতে মেতে উঠল। আতে সবকিছু স্পষ্ট শুনতে পেল। বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। তবু কোনো প্রতিবাদ করল না, চুপচাপ গিয়ে নিজের বেঞ্চেই বসে পড়ল। চোখের কোণে পানি জমলেও সে মাথাটা নিচু করে নিজেকে সামলে নিল। ঠিকই তো, মানুষ তো বলবেই আমি আমার থেকে 1 বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করেছি। সবাই হয়তো এটাকেই অস্বাভাবিক ভাববে। কষ্ট পেয়ে কি হবে, মানুষের মুখ তো আর বন্ধ করা যাবে না। ক্লাস শেষ হতে বিকেল হয়ে গেল। আতিয়া ব্যাগটা কাঁধে নিয়ে ভার্সিটির গেটের দিকে হাঁটতে লাগলো। ভাবলো আজ রিকশায় করে বাসায় ফিরবে, কিন্তু গেটে পৌঁছতেই সামনেই পরিচিত একটা বাইক এসে থামলো। ম্যাডাম, আপনার গাড়ি হাজির। হেলমেট খুলে দুষ্টু একটা হাসি দিল রায়হান। তুমি এখনো যাওনি? আমার বউকে রেখে আমি একা কিভাবে চলে যাই? আমি রিকশায় চলে যেতে পারবো, আগে তো রিকশাতেই যাতায়াত করতাম। আগে তুমি আমার বউ ছিলে না, এখন বিষয়টা আলাদা। কিন্তু সবাই দেখবে। দেখুক। তুমি বুঝতে চাইছো না, এমনিতেই সবাই নানা রকম কথা বলছে। এখন যদি তোমার বাইকে উঠি তাহলে আরো বেশি কথা বলবে। রায়হানের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে আতিয়ার দিকে তাকিয়ে রইল। কে কি বলবে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ। তাহলে আমার একটা কথা শোনো। সে এক পায়ে গিয়ে সে শান্ত গলায় বলল, তুমি আমার স্ত্রী, তোমার ভালো মন্দের দায়িত্ব এখন আমারও। মানুষ কি বলল, কে হাসলো, কে সমালোচনা করলো, এসব নিয়ে আমি একটু ভাবি না। পৃথিবীর 99% মানুষ যদি কোনোদিন তোমার বিরুদ্ধে দাঁড়ায়, তবুও সেই 99%-এর বিপরীতে আমি একাই তোমার পাশে দাঁড়াবো। তারা যদি বলে এই মেয়েটা ভালো না, আমি বলবো আমার চোখে আমার রাগী সিনিয়রই পৃথিবীর সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো মানুষ। তোমাকে ভালোবাসাটা আমার কাছে মানুষের কথার চেয়ে অনেক বড়। কথাগুলো শুনে আতিয়া নির্বাক হয়ে গেল। সে এক দৃষ্টিতে রায়হানের দিকে তাকিয়ে রইল। যতই সে ছেলেটা থেকে দূরে সরে যেতে চায়, রায়হান যেন ততই নিজের নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তাকে কাছে টেনে নেয়। কেন এমন হচ্ছে? কেন এই ছেলেটার কথাগুলো তার হৃদয় ছুঁয়ে যাচ্ছে? না না, এটা হতে পারে না। আমি ওকে ভালোবাসতে পারি না। ও তো আমার থেকে 1 বছরের জুনিয়র। তাহলে কেন ওর প্রতিটা কথায় আমার বুকটা কেঁপে ওঠে? নিজের মনকে হাজারবার বুঝেও কোনো উত্তর খুঁজে পেল না আতিয়া। ঠিক তখনই রায়হান আলতো করে তার হাতটা ধরল। চলুন সিনিয়র, আজ আর কাউকে আমাদের হাসির কারণ হতে দেব না। আর সরি তুমি করে বলার জন্য। আতিয়া বাধা দিল না। রায়হান বাইকের পাশে দাঁড়িয়ে খুব যত্ন করে একটা হেলমেট তার মাথায় পরিয়ে দিল। তারপর নিজের হেলমেট পরে বাইকে উঠে ইঞ্জিন স্টার্ট করলো। শক্ত করে ধরে বসুন, রাস্তা কিন্তু একটু ভাঙা। আতিয়া কিছু না বলেই ধীরে ধীরে বাইকে উঠে বসলো। অজান্তেই তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। বেশ কিছুক্ষণ বাইক চালানোর পর হঠাৎই রায়হান একটা নিরিবিলি জায়গায় এসে বাইক থামালো। এখানে কেন থামলে? আমাদের তো বাসা এইদিকে না। রায়হান রহস্যময় একটা হাসি দিয়ে বাইক থেকে নেমে পড়ল। নেমে আসুন সিনিয়র, আজ আপনাকে আমার সবচেয়ে প্রিয় একটা জায়গা দেখাবো। আতিয়া কৌতূহলী হয়ে বাইক থেকে নামলো। রায়হান আলতো করে তার হাতটা ধরলো। এবার আর আতিয়া হাত সরিয়ে নিল না। কেন জানি আজ তার ভেতরে অদ্ভুত একটা শান্তি কাজ করছে। রায়হানের হাতের স্পর্শে অস্বস্তির বদলে এক অচেনা ভালো লাগা অনুভব করলো সে। দুজনে পাশাপাশি হাঁটতে লাগলো। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর শীতল বাতাস।
সব মিলিয়ে পরিবেশটা যেন অন্যরকম প্রশান্ত। কিছু দূর এগোতেই আতিয়া থমকে দাঁড়িয়ে গেল। তার সামনে বিস্তীর্ণ এক পদ্মবিল। যেদিকেই চোখ যায় শুধু গোলাপি আর সাদা পদ্মফুল বাতাসে দুলছে। শেষ বিকেলে নরম আলো পড়ে পুরো জায়গাটা যেন স্বপ্নের রাজ্যে পরিণত হয়েছে। ইয়া আল্লাহ, বিস্ময়ে তার চোখ দুটো বড় হয়ে গেল। এত সুন্দর জায়গা কেমন লাগছে? ভাষায় প্রকাশ করতে পারবো না। খুশিতে ছোট্ট বাচ্চাদের মতো এদিক ওদিক তাকাতে লাগলো আতিয়া। আনন্দে তার চোখ দুটো চিকচিক করছে। হঠাৎ আবেগের বশে সে দৌড়ে এসে রায়হানকে জড়িয়ে ধরল। আচমকা এমন ঘটনায় রায়হান একেবারে স্থির হয়ে গেল, যেন সময় থেমে গেছে। তার বুকের ভেতর হৃদস্পন্দনটা অস্বাভাবিকভাবে বেড়ে গেল। কয়েক মুহূর্ত পর হঠাৎই নিজের ভুলটা বুঝতে পারল আতিয়া। সে তাড়াতাড়ি রায়হানকে ছেড়ে দিয়ে লজ্জায় মাথাটা নিচু করে ফেলল। সো সরি, আমি আসলে সরি বলতে হবে না। রায়হানের কণ্ঠে ছিল মুগ্ধতা, অভিযোগে লেশমাত্রও নয়। ঠিক তখনই আকাশটা ধীরে ধীরে কালো মেঘে ঝেঁকে গেল। মুহূর্তের মধ্যেই শুরু হলো ঝুম বৃষ্টি। বৃষ্টির ফোঁটাগুলো একের পর এক এসে ভিজিয়ে দিতে লাগলো দুজনকে, কিন্তু কারো যেন সেদিকে কোনো খেয়াল নেই। দুজন শুধু নীরবে একে অপরের দিকে তাকিয়ে আছে। ঠিক তখনই বজ্রপাতের তীব্র শব্দে ভয় পেয়ে আতিয়া আবারও রায়হানের বুকে মুখ লুকিয়ে ফেল। এবার রায়হান ধীরে ধীরে তার দুই কাঁধ জড়িয়ে ধরল। রায়হানের ঠোঁটের কোণে অজান্তেই এক টুকরো হাসি ফুটে উঠল। হয়তো ভালোবাসার মানুষের প্রথম স্পর্শের অনুভূতি এমনই হয়, যে অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না, শুধু হৃদয়ে অনুভব করা যায়। কিছুক্ষণ পর আতিয়া ধীরে ধীরে মাথা তুলল। বৃষ্টিতে ভিজে কপালের সামনে কয়েকটি চুল এসে লেগে আছে। আজ তাকে অসম্ভব সুন্দর লাগছে। সিনিয়র, হুম, নৌকায় করে একটু পদ্মবিলটা ঘুরে আসবেন। আতিয়া মুচকি হেসে ছোট্ট করে মাথা নাড়ল। দুজনে হাত ধরে ছোট্ট কাঠের নৌকাটায় উঠে বসল। মাঝে ধীরে ধীরে বৈঠা চালাতে শুরু করলো। নৌকাটা পদ্মফুলের ফাঁক গলে এগিয়ে চলেছে। চারপাশে শুধু বৃষ্টির শব্দ, পানির ঢেউ আর দুজন মানুষের নিঃশব্দ উপস্থিতি। রায়হান আলতো করে হাত বাড়িয়ে একটা ফুটন্ত পদ্মফুল তুলে নিল। তারপর খুব যত্ন করে ফুলটা আতিয়ার কানের পাশে গুজে দিল। জানেন, এই ফুলটার থেকেও আজ আপনাকে বেশি সুন্দর লাগছে। লজ্জায় আতিয়ার গাল দুটো লাল হয়ে উঠল। সে মাথাটা নিচু করে মৃদু হেসে ফেল। রায়হান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত নেমে এসেছে কেউই টের পায়নি। অবশেষে রায়হান আর আতিয়া বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বৃষ্টিতে ভিজতে ভিজতে দুজনেই একেবারে ভিজে একাকার। বাড়িতে ঢুকতেই রাহেলা বেগম দুজনের অবস্থা দেখে চোখ বড় বড় করে তাকালেন। 2 দিনও হয়নি বিয়ে হয়েছে, এরই মধ্যে এই অবস্থা? এতক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছিস? একটু মানে? একটু না, পুরোই ভিজে গেছিস। এখন যদি জ্বর আসে? তোদের ভার্সিটি আছে, পড়াশোনার ক্ষতি হলে তখন বুঝবি। আরে আম্মু, এখন যদি বউকে নিয়ে একটু ঘুরতে না বের হই তাহলে কবে বের হব বলো? নতুন নতুন বিয়ে হয়েছে, একটু তো ঘুরতেই হয়। উফ, তোর সঙ্গে তর্ক করে লাভ নেই। যা, আগে দুজনে ফ্রেশ হয়ে শুকনো কাপড় পরে নে। রাহেলা বেগম মুখে যতই বলুক না কেন, ছেলে দুষ্টুমি দেখে মনে মনে হাসি পেল। দুজনেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। কিন্তু কিছুক্ষণ পর থেকেই আতিয়ার হাঁচিয়ার কাছেই শুরু হয়ে গেল। রায়হান সঙ্গে সঙ্গে ঘাবড়ে গেল। আরে, তোমার তো ঠান্ডা লেগে গেছে। সরি, আপনার। সমস্যা নেই, তুমি করে ডাকো, আমি তোমার ওয়াইফ, তোমার অধিকার আছে। রায়হান মুচকি হাসল। অতঃপর রায়হান দ্রুত নিচে নেমে গেল। কিছুক্ষণ পর হাতে ধোয়া ওঠা 1 কাপ আদা চা নিয়ে আবার রুমে ফিরে এলো। এই নাও, গরম গরম আদা চা, খেয়ে নাও, ভালো লাগবে ইনশাল্লাহ। তুমি বানিয়েছো? হ্যাঁ, ইউটিউব দেখে বানালাম। যদি খেয়ে আমি আরো অসুস্থ হয়ে যাই? তাহলে আমিও তোমার সঙ্গে অসুস্থ হয়ে যাব। কথাটা শুনে আতিয়া হেসে ফেল। সে ধীরে ধীরে চায়ে চুমুক দিল। সরি। কেন? আমার জন্যই তো বৃষ্টিতে ভিজতে হলো। না, বরং আজকের দিনটা আমার খুব ভালো লেগেছে। কথাটা শুনে রায়হানের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। সারা রাত দুজনে অনেক গল্প করলো। ভার্সিটির মজার ঘটনা, ছোটবেলার স্মৃতি, ভবিষ্যতের স্বপ্ন। গল্প করতে করতে একসময় ঘুমিয়ে পড়ল তারা। পরদিন সকাল, ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে এসে দুজন অবাক হয়ে গেল। টেবিলের উপর 2টো বিমানের টিকিট, একটি হোটেলের বুকিং কনফার্মেশন আর ছোট্ট একটা খাম রাখা। এগুলো কি?
তোমাদের জন্য সারপ্রাইজ। তোদের হানিমুনের ব্যবস্থা আমি করে ফেলেছি। আজই কক্সবাজার যাচ্ছিস। কিন্তু আমাদের তো ভার্সিটি আছে। সেটা নিয়ে তোদের ভাবতে হবে না, আমি বিশ্ববিদ্যালয়ে কথা বলে নিয়েছি, কয়েকদিনের ছুটি ম্যানেজ হয়ে যাবে। এখন শুধু ঘুরে আয়। বিয়ের পর মানুষ একে অপরকে সময় দেয়, তোদেরও দেওয়া উচিত। রায়হান খুশিতে আম্মুকে জড়িয়ে ধরল। লাভ ইউ আম্মু। আরে বাবা ছাড়, যা তাড়াতাড়ি রেডি হয়ে নে। বেশি দেরি না করে দুজনেই প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বেরিয়ে পড়ল। দীর্ঘ ভ্রমণ শেষে বিকেলের দিকে তারা পৌঁছে গেল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতের শহর কক্সবাজার। হোটেলে পৌঁছে বুকিং করা রুমে উঠল। দীর্ঘযাত্রার ক্লান্তিতে দুজনেই কিছুক্ষণ বিশ্রাম নিল। সন্ধ্যা নামতেই বারান্দা থেকে সমুদ্রের গর্জন ভেসে আসতে লাগলো। রায়হান জানালার পাশে দাঁড়িয়ে পড়ল। সিনিয়র, চলো কোথায়? পৃথিবীর সবচেয়ে সুন্দর সূর্যাস্তটা দেখাতে। আতিয়া মুচকি হেসে মাথা নাড়ল। কিছুক্ষণ পর দুজন পাশাপাশি হাঁটছে কক্সবাজারের সমুদ্র সৈকতে। একদিকে উত্তাল ঢেউ, অন্যদিকে লালচে আকাশ, আর মাঝখানে হাত ধরে হাঁটছে রাগী সিনিয়র আর তার দুষ্টু জুনিয়র। দুজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে সমুদ্রের একেবারে তীরে এসে বসল। ঢেউগুলো একের পর এক এসে তাদের পা ছুঁয়ে আবার ফিরে যাচ্ছে। দেখতে দেখতে সূর্যটাও দিগন্তের ওপারে হারিয়ে গেল। চারপাশে নেমে এলো এক অপার্থিব সন্ধ্যা। রাতের সমুদ্র যেন দিনের চেয়েও বেশি মোহময়। দুজনেই চুপচাপ, কেউ কোনো কথা বলছে না, শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে, যেন শব্দ ছাড়াই মনের সব কথা পড়ে নিতে চাইছে। কিছুক্ষণ পর আতিয়া ধীরে ধীরে রায়হানের কাঁধে মাথা রাখল। জানো, হুম। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাটা হলো এই কাঠটা, যেখানে আমি নিশ্চিন্তে মাথা রাখতে পারি, কারণ এখানে আছে আমার দুষ্টু জুনিয়রের ভালোবাসা। রায়হানের ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল। প্রথম তোমাকে আমার একদমই ভালো লাগতো না, বরং ভীষণ বিরক্তিকর লাগতো। বিশেষ করে তুমি আমার থেকে 1 বছরের জুনিয়র, এই বিষয়টা আমি কোনোভাবেই মেনে নিতে পারতাম না। কিন্তু ধীরে ধীরে বুঝলাম তোমার ভালোবাসাটা অন্যরকম। তোমার মায়া, যত্ন, সম্মান, এগুলোর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আজ বুঝতে পারছি আমিও তোমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারি না। তাহলে আমার রাগী সিনিয়র অবশেষে আমাকে ভালোবেসে ফেলেছে? অনেক আগেই। কি? হ্যাঁ, যখন তুমি ভার্সিটিতে আমার পেছনে পেছনে ঘুরতে, তখন থেকেই তোমাকে আমার ভালো লাগতো, কিন্তু আমি সেটা কখনোই প্রকাশ করিনি। কেন? প্রথম কারণ তুমি আমার জুনিয়র ছিলে, আর দ্বিতীয় কারণ আমি খুব ভয় পেতাম। কিসের ভয়? আগে দুটো সম্পর্ক ভেঙে যাওয়ার পর সবাই আমাকে অপয়া বলতো। একজন মারা গেল, আরেকজন অন্য মেয়েকে নিয়ে চলে গেল। ধীরে ধীরে আমিও ভাবতে শুরু করেছিলাম হয়তো সত্যি আমার ভাগ্য খারাপ, তাই চাইনি আমার জন্য তোমারও কোনো ক্ষতি হোক। সেই কারণেই বারবার তোমাকে দূরে ঠেলে দিয়েছি। কথাগুলো বলতে বলতে আতিয়ার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রায়হান আতো করে তার চোখের পানি মুছে দিল। তারপর দুগালে হাত রেখে শান্ত কণ্ঠে বলল, শোনো, মানুষ অনেক সময় কুসংস্কারকে সত্যি ভেবে বসে, কিন্তু একজন মানুষের জীবন, মৃত্যু, সুখ, দুঃখ সবই আল্লাহর ইচ্ছায় নির্ধারিত। প্রথম মানুষটার মৃত্যু যদি সেই সময় লেখা থাকে তাহলে সেটা হবেই। দ্বিতীয় মানুষটার ভাগ্যে যদি অন্য কাউকে বিয়ে করা লেখা থাকে সেটাও হবেই। এসবের জন্য তুমি কোনোভাবেই দায়ী নও। হয়তো আল্লাহ অনেক আগেই ঠিক করে রেখেছিলেন আমাদের দুজনের পথ একদিন এসে এক জায়গায় মিলবে, তাই কখনো নিজের উপর দোষ দেবে না। আতি নিঃশব্দে রায়হানের কথাগুলো শুনছিল। তার বুকের ভেতরে বছরের পর বছর জমে থাকা ভয়গুলো যেন ধীরে ধীরে গলে যেতে লাগলো। আর একটা কথা, আমি কোনোদিন ভাবিনি আমার এত স্মার্ট রাগী সিনিয়রের মুখে একদিন শুনবো সে আমাকে ভালোবাসে। আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আতি মুচকি হেসে আবারও রায়হানের কাঁধে মাথা রাখলো। রায়হান, বলো। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। কখন কিভাবে তোমার প্রেমে পড়েছি আমি নিজেও জানি না। শুধু এইটুকু জানি, তোমাকে বিয়ে করার অনেক আগেই আমার হৃদয়টা তোমার জন্য নরম হয়ে গেছিল। তুমি যখন ইচ্ছে করে আমাকে বিরক্ত করতে, আমার সামনে এসে দাঁড়াতে, নানান অজুহাতে কথা বলতে, বাইরে থেকে আমি রাগ দেখাতাম, কিন্তু ভেতরে ভেতরে আমার খুব ভালো লাগতো। শুধু ভয়টাই আমাকে তোমার কাছ থেকে দূরে রেখেছিল। কিন্তু যেদিন সবাই আমাকে একা ফেলে চলে গেল, সেদিন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে।
আমার সম্মানকে নিজের সম্মান ভেবে আগলে রেখেছিলে। সেদিন থেকেই তোমার প্রতি আমার ভালোবাসাটা 1000 গুণ বেড়ে গেছে। আজ আর সেটা লুকিয়ে রাখতে পারছি না। আর এতদিন তোমার সঙ্গে ইচ্ছে করে খারাপ ব্যবহার করেছি, তার জন্য সরি। আতিয়া আলতো করে আবারও রায়হানের 2 হাত নিজের হাতে জড়িয়ে ধরল। একটা কথা রাখবে? তোমার জন্য 1000টা কথাও রাখবো। কোনোদিন আমাকে ছেড়ে চলে যেও না। আমি সত্যিই তোমাকে ছাড়া থাকতে পারবো না। ভীষণ ভীষণ ভালোবাসি তোমাকে। রায়হান মুচকি হেসে আতিয়ার কপালে আলতো করে একটি চুম্বন এঁকে দিল। ইনশাল্লাহ যতদিন আল্লাহ আমাদের হায়াত রেখেছেন ততদিন তোমার হাতটা এভাবেই ধরে রাখবো। আর যদি কোনো দিন ঝড় আসে তাহলেও আগে আমি তোমার পাশে দাঁড়াবো, তারপর সেই ঝড়ের সামনে। আতিয়া হাসতে হাসতে চোখের পানি মুছে আবারও রায়হানকে জড়িয়ে ধরল। রুমে এসে আতিয়া ফ্রেশ হয়ে আসলো, অতঃপর রায়হানের দিকে তাকিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে নাও। রায়হান মুচকি হেসে হ্যাবুদুক মাথা নাড়ালো, অতঃপর চলে গেল অসমে ফ্রেশ হতে। 10 মিনিট পর অসম থেকে বের হতেই রায়হান হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে বসা তার অর্ধাঙ্গিনীর দিকে, যাকে অসম্ভব বেশি সুন্দর লাগছে। বিয়ের সেই লেহেঙ্গাটাতে অনেক বেশি সুন্দর লাগছে। হালকা সাজ আর হালকা কিছু গহনা, একদম নতুন বইয়ের মতো লাগছে। মাশাল্লাহ বলেই ধীর পায়ে এগিয়ে আসলো আতিয়ার দিকে। আতিয়া লজ্জা মাখা মুখ নিয়ে এক পলক তাকালো রায়হানের দিকে। রায়হানের ভেজা চুলবে এখনো টপ টপ করে পানি পড়ছে, কাঁধ বুক ভিজিয়ে দিচ্ছে, যা দেখে আতিয়ার হৃদস্পন্দন বেড়ে বেড়ে গেল। রায়হান এবার ধীরে ধীরে আতিয়ার অনেকটা কাছে এসে বসল। আলতো করে থুতনি ধরে কপালে গালে চুমু এঁকে দিল। আতিয়ার নিঃশ্বাস ভারী হয়ে এলো। রায়হান পাগলের মতো গলায় ঠোঁটে চুমু খাচ্ছে। ধীরে ধীরে লজ্জা, অভিমান আর দূরত্বের সব দেয়াল ভেঙে একে অপরের আরো কাছাকাছি এলো তারা। নীরব রাত আর ভালোবাসার উষ্ণতায় দুটি হৃদয় মিলেমিশে এক হয়ে গেল। বাহিরের সমুদ্রের ঢেউ গর্জে উঠছিল, আর ভেতরে শুরু হলো তাদের নতুন জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল আতিয়া। হালকা রঙের একটি শাড়ি পরে কপালের ছোট লালটি পেকে আয়নার সামনে দাঁড়াতেই নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রুমের দিকে ফিরে তাকিয়ে দেখল রায়হান তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। মুচকি হেসে সে ধীরে ধীরে বিছানার পাশে গিয়ে বসল। ভেজা চুলের ডগা দিয়ে আলতো করে রায়হানের মুখে ছোঁয়া দিতেই সে একটু নড়ে চড়ে উঠল, কিন্তু ঘুম ভাঙল না। আতিয়া উঠে চলে যেতে নিতেই আচমকা রায়হান তার হাতটা ধরে ফেলল। এই যে আমার মিষ্টি সিনিয়র বউ, আমাকে ফাঁকি দিয়ে কোথায় যাচ্ছ? সকাল হয়ে গেছে, ওঠো। আজ সমুদ্রে যাবে না? যাব, তবে আগে আমার বউকে একটু আদর করি। আতিয়া লজ্জায় মুচকি হেসে মাথাটা নিচু করলো। রায়হান আলতো করে তার হাতটা নিজের হাতে নিয়ে বলল, প্রতিটা সকাল যদি এভাবেই তোমাকে দিয়ে শুরু হয় তাহলে জীবনে আর কিছু চাই না। কথাটা শুনে আতিয়া মৃদু হেসে তার বুকে মাথা রাখলো। হারিয়ে গেল স্বপ্নময় রাজে। দেখতে দেখতে কেটে গেল তাদের কক্সবাজার ভ্রমণের 3টি সুন্দর দিন। বিকেলের শেষ আলোয় দুজনে আবার সমুদ্রের ধারে হাঁটতে বের হলো। কালো শাড়িতে আতিয়াকে অসম্ভব সুন্দর লাগছে, আর কালো পাঞ্জাবিতে রায়হানকেও যেন অন্যরকম স্মার্ট দেখাচ্ছে। দুজনে হাত ধরাধরি করে হাঁটছে, কখনো গল্প, কখনো হাসি, কখনো ছোট্ট ছোট্ট খুনসুটি। এসবের মাঝেই কেটে গেল তাদের 3 দিনের সবচেয়ে স্মরণীয় সফর। ফেরার সময় দুজনেই একবার পেছনে ফিরে সমুদ্রের দিকে তাকালো। আবার আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার শুধু তুমি আর আমি নয়, আমাদের 1000টা নতুন স্মৃতি নিয়েও আসবো। কক্সবাজার থেকে ফিরে দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। আতিয়া রায়হানের সংসারটা ধীরে ধীরে আরো সুন্দর হয়ে উঠছে। প্রতিদিন একসাথে ভার্সিটিতে যাওয়া, ক্লাস শেষে একসাথে বাসায় ফেরা, রাতে গল্প করা, সব মিলিয়ে দুজনের সম্পর্কটা আগের চেয়ে অনেক বেশি গভীর হয়ে উঠেছে। রায়হান এখনো আগের মতোই দুষ্ট। সুযোগ পেলেই আতিয়াকে রাগী সিনিয়র বলে খেপায়, আর আতিয়া মুখে রাগ দেখালেও এখন আর আগের মতো বকা দেয় না, বরং মুচকি হেসে ছেলেটা দুষ্টুমি উপভোগ করে। সেদিনও প্রতিদিনের মতো দুজনে একসাথে ভার্সিটিতে এলো। গেটের সামনে এসে আতিয়া বলল, আচ্ছা আমি ক্লাসে যাচ্ছি, তোমার ক্লাস শেষ হলে ফোন দিও। জি ম্যাডাম, তবে একটা কথা। কি? যাওয়ার আগে একটা হাসি দিয়ে যাও। তুমি না। লজ্জা মিশ্রিত ছোট্ট একটা হাসি দিয়ে নিজের ডিপার্টমেন্টের দিকে চলে গেল আতিয়া। এদিকে রায়হান নিজের ক্লাসে ঢুকতে পুরো ক্লাস যেন হঠাৎ চুপ হয়ে গেল। কয়েকজন নতুন মুখ বসে আছে। স্যার ক্লাসে ঢুকে বললেন,
আজ থেকে আমাদের ডিপার্টমেন্টে কয়েকজন নতুন শিক্ষার্থী যোগ দিয়েছে, সবাই যেন তাদের সহযোগিতা করো। একে একে সবাই নিজেদের পরিচয় দিতে লাগলো। হঠাৎ এক মেয়ের কণ্ঠ শুনে রায়হান কপাল কুঁচকে তাকালো। আসসালামু আলাইকুম, আমি নিহা। বাবার চাকরির কারণে অন্য জেলা থেকে এখানে ট্রান্সফার হয়েছি। আশা করি সবার সঙ্গে ভালো সম্পর্ক হবে। রায়হান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে অবাক হয়ে উঠল। আরে নিহা, মেয়েটাও রায়হানকে দেখে অবাক হয়ে গেল। রাইহান, তুমি এখানে? আরে কত বছর পর দেখা। দুজনের কথা শুনে পুরো ক্লাস অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি তো একদম পাল্টে গেছো। তুমিও তো। ক্লাস শেষে নিহা নিজেই রায়হানের দিকে এগিয়ে এলো। এতদিন কোথায় ছিলে? কোনো যোগাযোগই রাখলে না? জীবন নিয়ে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। আচ্ছা, আজকে ক্যান্টিনে বসে একটু গল্প করব, অনেক কথা জমে আছে। আচ্ছা চলো। ঠিক সেই সময় প্রথম ক্লাস শেষ করে ক্যান্টিনের পাশ দিয়ে যাচ্ছিল আতিয়া। দূর থেকে তার চোখ পড়ল রায়হানের দিকে। রায়হান এক অচেনা মেয়ের সঙ্গে বসে গল্প করছে, দুজনেই হাসছে। আতি কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। মেয়েটা কে? পরক্ষণই নিজেকে সামলে নিল সে। না, আমি কেন এসব ভাবছি? রায়হান তো আমাকে কখনো কষ্ট দেবে না। নিজেকে এভাবেই বুঝে সেখান থেকে চলে গেল আতিয়া। ক্লাস শেষ হতেই আতিয়া ব্যাগটা কাঁধে নিয়ে বাহিরে বের হলো। প্রতিদিনের মতো আজও সে ভেবেছিল রায়হান বাইক নিয়ে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে, কিন্তু আজ কোথাও তার দেখা নেই। আতিয়া মুচকি হেসে ফোনটা বের করলো। হয়তো ক্লাসে আটকে গেছে। রিং হতেই ওপাশ থেকে রায়হান কলটা রিসিভ করলো। হ্যালো জান। কোথায় তুমি? আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। জান, একটা কথা বলি। আজকে তুমি একাই বাসায় চলে যাও প্লিজ। একা? হ্যাঁ, অনেক বছর পর একটা পুরনো ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়েছে, ওর সঙ্গে একটু বাইরে যাচ্ছি। প্লিজ রাগ করো না, আমি যত তাড়াতাড়ি পারি বাসায় চলে আসব। তুমি একটা রিক্সা নিয়ে চলে যাও, ঠিক আছে? কথাগুলো শুনে আতিয়া কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তার চোখের সামনে ভেসে উঠল দুপুরের সেই দৃশ্য। ক্যান্টিনে বসে একটা অচেনা মেয়ের সঙ্গে হাসতে হাসতে গল্প করছিল রায়হান। আচ্ছা, সাবধানে থেকো। ওকে জান, দেখা হবে বাসায়। কলটা কেটে গেল। আতিয়ার বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে উঠল। ওই মেয়েটাই কি তাহলে ওর সেই বন্ধু? না না, আমি এসব কি ভাবছি? রায়হান এমন ছেলে না। নিজেকে হাজারবার বুঝিয়ে একটা রিকশায় উঠে বসলো সে। বাড়িতে পৌঁছে মনটা শান্ত হলো না। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, বারবার ফোন হাতে নিচ্ছে। অবশেষে নিজেকে সামলাতে না পেরে রায়হানকে ফোন দিল, কিন্তু কোনো কলই রিসিভ হলো না। এবার অস্থিরতা ধীরে ধীরে ভয়ে পরিণত হতে লাগলো। ফোনটা ধরছে না কেন? কোনো সমস্যা হলো নাকি? সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। রাহেলা বেগম কয়েকবার খেতে ডাকলেন। মা আয়, খেয়ে নে। না আম্মু, রায়হান আসুক, তারপর একসাথে খাবো। ঠিক আছে, যেমন ইচ্ছা। দেখতে দেখতে রাত প্রায় 12টা বাজতে চলল। আতে এখনো ড্রয়িং রুমে বসে আছে, চোখ দুটো বারবার গেটের দিকে চলে যাচ্ছে। ঠিক তখনই গেটে কড়া নাড়া শব্দ হলো। আতে দ্রুত গিয়ে দরজা খুলে দিল। রায়হান ভেতরে ঢুকে ক্লান্ত মুখে একটা মুচকি হাসি দিল। সরি জান, অনেক দেরি হয়ে গেল। কিন্তু আজ সেই হাসিটা আতের কাছে আগের মতো লাগলো না। তার মনে অদ্ভুত একটা খচখচানি কাজ করছে। এত রাত হলো কেন? আরে অনেক বছর পর একটা বন্ধুর সঙ্গে দেখা হলো তো, গল্প করতে করতে সময়ের খেয়ালই ছিল না। যাই হোক, খুব ঘুম পাচ্ছে, আমি রুমে যাচ্ছি। তুমি খাবে না? না, আমি বাইরে খেয়ে এসেছি, আজ খুব ক্লান্ত লাগছে, কাল কথা বলবো, ঠিক আছে? কথাটা বলেই রায়হান রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। এদিকে বিছানার পাশে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল আতিয়া। আজ সন্ধ্যা থেকে সে শুধু রায়হানের জন্য অপেক্ষা করেছে, একসাথে খাবে বলে। নিজেও কিছু মুখে তোলেনি, কিন্তু রায়হান একবারও জিজ্ঞেস করলো না, তুমি খেয়েছ? এই ছোট প্রশ্নটাই যেন আজ সবচেয়ে বেশি কষ্ট দিল তাকে। চোখের কোণে অজান্তেই পানি জমে উঠল। সে ধীরে ধীরে আলো নিভিয়ে বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়ল। রাগে, অভিমানী আর বুক ভরা কষ্টে সেদিন রাতে আতিয়া না খেয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে দুজনে প্রতিদিনের মতো একসাথে নাস্তা করে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো। গত রাতের পর থেকে আতিয়া একটু চুপচাপ। রায়হান কয়েকবার কথা বলার চেষ্টা করলেও সে শুধু ছোট ছোট উত্তর দিচ্ছিল। ভার্সিটিতে পৌঁছে রায়হান বাইকটা পার্ক করলো। তারপর দুজনে পাশাপাশি ক্লাসের দিকে হাঁটতে লাগলো।
আতিয়ার ক্লাসরুমের কাছাকাছি পৌঁছাতেই রাইহান, ডাক শুনে রায়হান পেছনে ফিরে তাকাতে নিহা দৌড়ে এসে হেসে বলল, শুভ সকাল। আজ এত দেরি? আর একটু আগে আসতে পারতে না? কথাটা বলে না ভেবেই সে রায়হানকে জড়িয়ে ধরল। আরে আরে নিহা, রায়হান অপ্রস্তুত হয়ে দ্রুত নিজেকে সরিয়ে নিল। একটু লেট হয়ে গেছে, চলো ক্লাসে যাই। কিন্তু এই কয়েক সেকেন্ডের দৃশ্যটাই আতিয়ার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, নিঃশব্দে ঘুরে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ক্লাস শেষে রায়হান আতিয়াকে ফোন দিল। বেশ কয়েকবার রিং হওয়ার পরও কোনো কলই রিসিভ হলো না। এ আবার কোথায় গেল? এবার সে বাসায় ফোন করলো। হ্যালো। আম্মু, আতিয়া কি বাসায় এসেছে? না তো। রায়হানের বুক ধক করে উঠল। সে সঙ্গে সঙ্গে আতিয়ার মায়ের নম্বরে ফোন করলো। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। মা, আতিয়া কি আপনাদের বাসায় গেছে? হ্যাঁ বাবা, এসেছে, তুমি চলে আসো। আচ্ছা মা, তবে প্লিজ ওকে বলবেন না আমি আসছি। ঠিক আছে বাবা। কিছুক্ষণ পর রায়হান শ্বশুরবাড়ির সামনে এসে কলিং বেল চাপলো। দরজা খুলতেই অবাক হয়ে গেল আতিয়া। তুমি এখানে? কেন, শ্বশুর বাড়িতে আসা কি নিষেধ? তা বলিনি, কিন্তু আমি তো তোমাকে বলিনি যে আমি এখানে আসব। তাই তো জানতে এলাম। বাড়িতে থাকলে তো তোমার অসুবিধা হতো, তাই ভাবলাম বাবার বাড়িতেই থাকি। এসব কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। কিছু না, ভেতরে এসো। সেদিন পুরো সময়টাতেই আতিয়া খুব কম কথা বলল। রায়হান বারবার বোঝাতে চাইল কি হয়েছে, বসতে চাইল, কোনো উত্তর পেল না। রাতের দিকে দুজন আবার নিজেদের বাসায় ফিরে এলো। দেখতে দেখতে আরো কয়েকটা দিন কেটে গেল। আতিয়ার অভিমান কমেনি। রায়হানও বুঝতে পারছে কিছু একটা হয়েছে, কিন্তু কারণটা এখনো তার অজানা। সেদিন ক্লাস শেষে দুজনে পাশাপাশি হাঁটছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ালো নিহা। রায়হানের সাথে আফিয়াকে দেখে ভ্রু কুচকে তাকালো নিহা। রাইহান, একটা কথা জিজ্ঞেস করব? বলো। এই মেয়েটা কে? সে আমার স্ত্রী। কি, তুমি বিয়ে করে ফেলেছো? আতিয়ার মুখটা আরো গম্ভীর হয়ে গেল। রায়হান বিয়ে করুক বা না করুক সেটা তোমার জানার দরকার ছিল? আমি তো শুধু। আর একটা কথা, যতটা সম্ভব রায়হানের থেকে দূরে থাকবে। তোমার অতিরিক্ত কাছাকাছি আসাটা আমার একদম ভালো লাগছে না। পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে উঠল। আতিয়া, এভাবে কথা বলছো কেন? ও আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? আতিয়া তিক্ত হেসে বলল, এতদিন ধরে ওর সঙ্গে ঘুরলে, ক্যান্টিনে বসে গল্প করলে, বাইরে সময় কাটালে, অথচ একবারও বলে না যে তুমি বিবাহিত। এটা কি স্বাভাবিক? বিষয়টা কখনো ওঠেনি তাই বলিনি, ইচ্ছা করে লুকাইনি। এক মিনিট, তুমি তো দ্বিতীয় বর্ষের ছাত্রী, তাই না? হ্যাঁ, তাতে? তাহলে রাইহান তো প্রথম বর্ষে। তুমি তোমার থেকে 1 বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করেছো? হ্যাঁ, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছি। কিন্তু কেন? দুনিয়ায় কি জুনিয়র মেয়ের অভাব ছিল? একটা সিনিয়র মেয়েকে বিয়ে করতে হলো? কথাটা আতিয়ার বুকের মধ্যে তীরের মতো বিঁধল। আমাদের ব্যক্তিগত জীবন, এর ব্যাখ্যা তোমাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি তো শুধু। নিহা প্লিজ, এই বিষয়টা এখানেই শেষ করো। শেষ করব কেন? তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, আর তুমি হুট করে এমন একটা সিনিয়রকে বিয়ে করে ফেললে। আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না আতিয়া। চোখের কোণে জমে থাকা অশ্রু মুছে দ্রুত ক্লাসরুমের দিকে চলে গেল। রায়হান অসহায় দৃষ্টিতে তার চলে যাওয়া দেখলো, মাথায় হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলল। লাঞ্চ টাইম, পুরো ক্লাসরুম প্রায় ফাঁকা। কেউ ক্যান্টিনে গেছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, আর আতিয়া একা জানালার পাশে বসে আছে। গত কয়েকদিনের ঘটনাগুলো বারবার মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই দরজার সামনে এসে দাঁড়ালো নেহা। তার ঠোঁটে আত্মতৃপ্তির হাসি। ধীরে ধীরে হেঁটে এসে আতিয়ার সামনে দাঁড়ালো। একটু কথা ছিল। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই। কিন্তু আমার আছে। নেহা মুচকি হেসে আতিয়ার ডেস্কে হাত রাখলো। জানো, খুব শিগগিরই আমি আর রাইহান বিয়ে করব। তোমার মতো একটা সিনিয়র মেয়ের সঙ্গে ও আর কতদিন সংসার করবে বলো? যেভাবেই হোক রাইহানকে আমি নিজের করে নেব। আতিয়া বিস্মিত চোখে তাকিয়ে রইল। দেখছো না, কয়েকদিন ধরে ও তোমার চেয়ে আমাকে বেশি সময় দিচ্ছে। একই ক্লাস, একই ক্যান্টিন, প্রায় সব সময়ই আমরা একসাথে থাকি। এতেও কি বুঝতে পারোনি আমাদের সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কি সব আজে বাজে কথা বলছো? আজে বাজে? রাইহানকে আমি ছোটবেলা থেকেই ভালোবাসি। এতদিন বলা হয়নি, তবে খুব শিগগিরই বলে দেব। এরপর দেখো তোমার জায়গাটা কোথায় থাকে। হয়তো করুণা করে তোমাকে বিয়ে করেছে, কিন্তু সমস্যা নেই, আমি ফিরে এসেছি। এবার ওকে আমিই নিয়ে ছাড়বো।
কথাগুলো শুনে আতিয়ার রাগ চরমে উঠে গেল। সে ধপ করে বেঞ্চে থেকে উঠে দাঁড়ালো। তোমার সাহস তো কম না, আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামীকে নিয়ে এসব কথা বলছো। আর আমি তোমার সিনিয়র, কিভাবে কথা বলতে হয় সেটা আগে শিখে আসো। নেহা উচ্চস্বরে হেসে উঠল। সিনিয়র? ও প্লিজ, নিজের থেকে 1 বছরের জুনিয়র ছেলেকে বিয়ে করে আবার এত অহংকার। তারপর শুনেছি তোমার দুবার বিয়ে ভেঙেছে। এত কিছুর পরও কিভাবে ভাবলে রাইহান তোমাকে সত্যি ভালোবাসবে? আতিয়ার বুকটা কেঁপে উঠল। আমি ওকে ছোটবেলা থেকে চিনি, একসাথে বড় হয়েছি। ও কেমন সেটা তোমার চেয়ে অনেক ভালো জানি। তোমাকে শুধু একটা পরামর্শ দিতে এসেছি, চুপচাপ আমাদের জীবন থেকে সরে যাও। না হলে কিভাবে সরাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আর কয়েকদিন পর হয়তো রাইহান নিজেই তোমাকে ছেড়ে দেবে। আর একটা কথা ভেবে দেখেছো, এতদিন হয়ে গেল তবুও রাইহান আমাকে একবারও বলেনি যে সে বিবাহিত। কেন জানো? কারণ হয়তো ওর মনেও আমার জন্য একটা জায়গা আছে। না হলে এত বড় একটা বিষয় কি কেউ লুকিয়ে রাখে? আর শোনো, সে বিবাহিত এটা নিয়ে আমার কোনো সমস্যাই নাই। আমি ওকে ভালোবাসি। একটা বিয়ে হয়েছে তো কি হয়েছে, প্রয়োজনে দ্বিতীয় বিয়েও হতে পারে। আমি শুধু রাইহানকে চাই। কথাগুলো বলে নেহা ছোট পাকিয়ে বিদ্রুপের হাসি হাসলো। তবে তোমাকে দেখে সত্যিই আফসোস হয়। নিজের উপর তোমার একটুও লজ্জা করে না? একটা ছেলেকে এভাবে আঁকড়ে ধরে পড়ে আছো, যে ছেলেটা হয়তো মন থেকেই তোমাকে চায় না, তবুও জোর করে সম্পর্কটা ধরে রাখতে চাইছো। সত্যি বলছি, তোমার জন্য করুণাই লাগে। কথাগুলো শেষ করে নেহা উচ্চস্বরে হেসে উঠল। তার সেই তাচ্ছিলের হাসি যেন আতিয়ার বুকের ভেতর ধারালো ছুরির মতো বিঁধতে লাগলো। মুহূর্তেই আতিয়ার চোখ ভিজে উঠল, কিন্তু এত অপমানের পরও সে কোনো উত্তর দিতে পারল না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল। কথাগুলো বলেই নিহা ঠোঁটের কোণে বিজয়ের হাসি নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। পুরো ক্লাসরুম আবার নিস্তব্ধ হয়ে গেল। আতি ধপ করে বেঞ্চে বসে পড়ল। তার মাথার ভেতর যেন হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। হয়তো নিহা ঠিকই বলেছে, আমি তো সত্যিই অপয়া। দুবার বিয়ে ভেঙেছে। রায়হান কি সত্যিই আমাকে করুণা করে বিয়ে করেছে, নাকি ওর জীবনে আমার জায়গাটা আসলে সাময়িক ছিল? গত কয়েকদিন ধরে রায়হানকে বারবার নিহার সঙ্গে দেখেছে সে দৃশ্যগুলো বারবার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। অভিমান, কষ্ট আর অনিশ্চয়তা মিলে তার বুকটা ভারী হয়ে গেল। চোখের কোণ বেয়ে নীরবে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আজ আর তার ক্লাসে মন বলবে না। ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ধীর পায়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল আতিয়া। বাসায় ফিরল না, সোজা চলে গেল তার খালাতো বোন ইভার বাসায়। দরজা খুলেই ইভা অবাক হয়ে বলল, আরে তুই এই সময় কি হয়েছে? কোনো উত্তর না দিয়ে আতিয়া চুপচাপ সোফায় গিয়ে বসে পড়ল। তার চোখ দুটো লাল হয়ে আছে, যেন অনেকক্ষণ ধরে কান্না করেছে। আতিয়া, কি হয়েছে বলতো? কিছু না। আমাকে লুকিয়ে লাভ নেই, তোর মুখটাই সব বলে দিচ্ছে। এতক্ষণ নিজেকে সামলে রাখলেও এবার আর পারল না আতিয়া। ইভার কাঁধে মাথা রেখে কেঁদে ফেলল। আগে শান্ত হ, তারপর খুলে বল। আতিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা ইভাকে বলল। সব শুনে ইভা কিছুক্ষণ চুপ করে রইল। দেখ, আমার মনে হয় তুই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিচ্ছিস। বিষয়টা আরেকবার ভালোভাবে জেনে নে। আমার বিশ্বাস রায়হান ভাইয়া এখানে কোনো ভুল নেই। জানি না ইভা, কিন্তু আমার ভীষণ কষ্ট লাগে। আগে আমি ওর সঙ্গে কথা বলতে না চাইলেও ও জোর করে কথা বলতো, আমাকে হাসানোর চেষ্টা করতো, দুষ্টুমি করতো। আর এখন যেন সব কিছু বদলে গেছে। আমি অপেক্ষা করি আর ও অন্য কারোর সঙ্গে সময় কাটায়। আমার খুব কষ্ট হয়। ঠিক তখনই আতিয়ার ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করলো। সবগুলোই রায়হানের। কোথায় তুমি? প্লিজ একবার আমার কথাটা শোনো। তোমার বাবার বাসায়ও গিয়েছিলাম, সেখানে নেই। প্লিজ এমন করো না। আমি তোমাকে অনেক ভালোবাসি নিহা, শুধু আমার ছোটবেলার বন্ধু, বিশ্বাস করো। মেসেজগুলো পড়েও আতিয়ার মন শান্ত হলো না। ঠিক তখনই আরেকটি নোটিফিকেশন ভেসে উঠল। নিহা সেন্ট ইউ এ মেসেজ। কিছুদিন আগে রায়হান নিজের ফেসবুক আইডি আতিয়ার ফোনে লগ ইন করে দিয়েছিল। অজানা এক অস্থিরতায় আতিয়া ফেসবুক খোলো। নেহার চ্যাট ওপেন করতেই তার বুকটা ধক করে উঠল। সর্বশেষ মেসেজে লেখা, রায়হান তুমি এটা কি করলে? আমি তো ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি, আর তুমি কিনা একটা সিনিয়র মেয়েকে বিয়ে করে ফেললে। আরও একটি মেসেজ, ওকে ছেড়ে দাও, আমাকে বিয়ে করো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসবো। ও তোমার থেকে বয়সে বড়, আমার মতো মেয়েকেই তোমার মানায়। এরপর, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, কোথায় আসবো বলো? আতি দ্রুত আগের মেসেজগুলো দেখতে লাগলো। সেখানে দেখা গেল কয়েকদিন ধরে প্রায় নেহা প্রতিদিনই রায়হানকে নানা কথা লিখেছে। কি করছো? খেয়েছো?
হুম, আজ দেখা হবে? ব্যস্ত আছি। ক্যান্টিনে আসো। ঠিক আছে, হেই রায়হান। পরে কথা হবে। কিন্তু সেই মুহূর্তে আতিয়ার চোখে শুধু নিহার ভালোবাসার স্বীকারোক্তিগুলোই বারবার ভেসে উঠছিল। রাগ, অভিমান আর কষ্ট একসঙ্গে চেপে বসলো তার বুকের ওপর। আমি আর পারছি না। কথাটা বলেই সে রাগের মাথায় ফোনটা ছুঁড়ে মারল। ফোনটা মেঝেতে পড়ে কয়েক টুকরা হয়ে গেল। আতিয়া, কি করলি? ইভা দ্রুত তাকে জড়িয়ে ধরল। প্লিজ আগে শান্ত হ। পুরো বিষয়টা না জেনে এমন সিদ্ধান্ত নিস না। কিন্তু আতিয়া তখন আর কোনো কথা শুনতে রাজি নয়। সে শুধু নীরবে কাঁদছে। এদিকে রায়হান প্রায় পাগলের মতো আতিয়াকে খুঁজে বেড়াচ্ছে। এক এক করে তার সব বান্ধবীর বাসায় গেল। আত্মীয় স্বজনদের ফোন করলো। ভার্সিটির আশেপাশেও অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু কোথাও আতিয়ার কোনো খোঁজ পেল না। আল্লাহ, আমার আতিয়া কোথায়? উদ্বেগে তার হাত কাঁপছে, বারবার ফোন করছে, কিন্তু প্রতিবারই একই উত্তর, দ্য ফোন ইজ সুইচড অফ। দেখতে দেখতে 3টা দিন কেটে গেল। গত 3-4 দিনের মানসিক চাপ, কান্নাকাটি আর ঠিকমতো খাওয়া দাওয়া না করার কারণে আতির শরীরটা ভীষণ দুর্বল হয়ে পড়েছে। হঠাৎ করে মাথাটা কেমন যেন ঘুরে উঠল। চোখের সামনে সব কিছু ঝাপসা লাগছে। পেটের ভেতর অদ্ভুত অস্বস্তি হচ্ছে। কোনো কিছুই যেন ভালো লাগছে না। মনে হচ্ছে বমি চলে আসবে। আতি তাড়াতাড়ি মুখে হাত চেপে অশ্রমের দিকে দৌড়ে গেল। কিছুক্ষণ পর বমি করে বেরিয়ে এলো। মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। কি হলো আতিয়া, ঠিক আছিস তো? সকাল থেকেই কেমন অস্বস্তি লাগছে, মাথাও ঘুরছে। হয়তো কয়েকদিন ঠিকমতো না খাওয়ার জন্য এমন হচ্ছে। ইভা চিন্তিত হয়ে গেল। সে আলতো করে আতির কপালে হাত রাখলো। জ্বর নেই, তবু তার মনটা অজানা এক দুশ্চিন্তায় ভরে গেল। না, আর কোনো কথা নয়। এখনই ডাক্তারের কাছে যাব। শরীর খারাপকে অবহেলা করা ঠিক হবে না। আতিয়া কিছু বলতে চাইলেও ইভার উদ্বিগ্ন মুখটা দেখে আর কিছু বলতে পারল না। ধীরে ধীরে দুজনে ডাক্তারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রায়হানের মোবাইলে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। রায়হান এক মুহূর্ত দেরি না করে কলটা রিসিভ করলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রায়হান ভাইয়া, আমি ইভা বলছি, আতিয়ার খালাতো বোন। ইভার নাম শুনে রায়হান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। ইভা, আতিয়া কোথায়? ও কি আপনার কাছে আছে? প্লিজ বলো, ও কেমন আছে? ভাইয়া, আগে আপনি শান্ত হন। আতিয়া আমার কাছে আছে, কিন্তু একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলেন? আমি যে আপনাকে ফোন করেছি আর আতিয়া আমার বাসায় আছে, এই কথাটা আতিয়াকে কিছুতেই জানাবেন না। আচ্ছা, বলবো না, কিন্তু কেন? কারণ আতিয়া এখনও অনেক রাগ আর অভিমানের মধ্যে আছে। আপনি যদি হঠাৎ চলে আসেন বলে জানতে পারে, তাহলে হয়তো এখান থেকেও চলে যাবে। তখন ওকে আর খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাবে। আচ্ছা, আমি কাউকে কিছু বলবো না। আমি এখনই আমার বাসার ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি। আপনি যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুন। এই 3 দিনে ও ঠিকমতো কিচ্ছু খায়নি, ঘুমোয়নি, সারাক্ষণ শুধু চুপচাপ বসে থাকে আর কাঁদে। এভাবে চলতে থাকলে ও অসুস্থ হয়ে যাবে। আপনি ছাড়া এখন ওকে কেউ সামলাতে পারবে না। কথাগুলো শুনে রায়হানের বুকটা মোচড় দিয়ে উঠল। তার চোখ ভিজে গেল। আমি এখনই আসছি, প্লিজ শুধু ওকে কোথাও যেতে দিয়েন না। চিন্তা করবে না, আমি আছি। কলটা কেটে যেতেই রায়হান এক মুহূর্ত দেরি করল না। টেবিলের ওপর থেকে বাইকের চাবিটা তুলে নিয়ে প্রায় দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আজ 3 দিন পর হয়তো সে আবার তার ভালোবাসার মানুষটার মুখ দেখতে পাবে। ইভার দেওয়া ঠিকানা অনুসরণ করে বেশ কিছুক্ষণ পর সেখানে পৌঁছালো রায়হান। ইভা দরজা খুলে ধীরে ধীরে বলল, আসতে যান ভাইয়া, আতিয়া ছাদে আছে। আর প্লিজ রাগ করবেন না, আগে ওর কথাগুলো শুনবেন। ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল রায়হান। রেলিংয়ের পাশে দাঁড়িয়ে আছে আতিয়া। বিকেলের হালকা বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে উঠছে। সে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে কাঁদছে। দৃশ্যটা দেখে রায়হানের বুকটা হু হু করে উঠল। ধীরে ধীরে সে আতিয়ার পেছনে গিয়ে দাঁড়ালো। কোনো কথা না বলে আলতো করে তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। আতিয়ার শরীরটা কেঁপে উঠল। রায়হান চোখটা বন্ধ করে শান্ত গলায় বলল, কেন এমন করলে তুমি সিনিয়র? এই 3 দিনে একবারও কি আমার কথা মনে পড়েনি? আমাকে কি এতটুকুও বিশ্বাস করতে পারলে না?
আতিয়া কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে রইল। তারপর আচমকাই রায়হানের হাত দুটো নিজের শরীর থেকে সরিয়ে দিয়ে কয়েক কদম দূরে সরে গেল। তুমি এখানে কেন এসেছো? কে তোমাকে এই ঠিকানা দিয়েছে? সেগুলো এখন গুরুত্বপূর্ণ না সিনিয়র। আমার কাছে গুরুত্বপূর্ণ। বলো, কে বলেছে? প্লিজ শান্ত হও। আমি শুধু তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমার তোমার সঙ্গে কোনো কথা নেই, তুমি চলে যাও। না, আজ তোমার সব কথা শুনবো, তারপর তুমি আমার কথাও শুনবে। তার আগে আমি কোথাও যাচ্ছি না। আমি তো সেদিনও তোমার কথা শুনেছিলাম রায়হান, তার ফল কি হয়েছে? রায়হান এক পা এগিয়ে এলো, তার কণ্ঠে ছিল ক্লান্তি আর অসহায়ত্ব। তোমার চোখের সামনে যা দেখেছো পুরো সত্যি সেটা না। একবার শুধু আমাকে সুযোগ দাও। সুযোগ? কতগুলো সুযোগ লাগবে তোমার? আদির চোখ আবার ভিজে উঠল। আমি তোমাকে আমার পুরো পৃথিবী বানিয়েছিলাম, আর তুমি আমার পৃথিবীতেই সন্দেহ ঢুকিয়ে দিয়েছো। রায়হান কিছুক্ষণ মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। চারপাশে নীরবতা, শুধু হালকা বাতাসের শব্দ আর আতিয়ার চাপা কান্না। রায়হান ধীরে ধীরে এক পা এগিয়ে এলো। আমি জানি তুমি আমার উপর অনেক রাগ করে আছো, তোমার রাগ করার অধিকার আছে, কিন্তু প্লিজ আমাকে অপরাধী বানানোর আগে একবার আমার কথাটাও শোনো। কি শুনবো? যে মেয়েটা তোমাকে ভালোবাসে সে দিনের পর দিন তোমার সঙ্গে কথা বলছে, আর তুমি আমাকে একবারও বলনি। আমি উত্তর দাও। দেখো, আমি তো তোমাকে বলেছিলাম যে আমার পুরনো ফ্রেন্ডের সাথে আমি দেখা করেছি, কথা বলেছি। কেন, তোমার কি মনে নেই? কিন্তু তোমার সাথে আমার অনেক আগেই তাকে পরিচয় করিয়ে দেওয়ার দরকার ছিল। এটা আমার ভুল হয়েছে। আর সেই ভুলের শাস্তিটা আমি পেলাম। আদি চোখের পানি মুছে রায়হানের দিকে তাকালো। জানো আমার কষ্টটা কোথায়? নিহা তোমাকে ভালোবাসে এটা না, আমার কষ্ট হচ্ছে তুমি আমাকে বিশ্বাস করে সবটা বলনি। স্বামী স্ত্রীর সম্পর্কে সবচেয়ে বড় জিনিসটাই তো বিশ্বাস। তুমি সেই বিশ্বাসটাই ভেঙে দিয়েছো। আমি ভুল করেছি, কিন্তু বিশ্বাস করো আমি কখনো তোমাকে ঠকাইনি। নিহা শুধু আমার ফ্রেন্ড, দ্যাটস ইট। আমি ভাবিনি বিষয়টা এত দূরে চলে যাবে। আর তুমি আমাকে কিন্তু শুধু থেকেই ভুল বুঝছো। নিহা আমার ফ্রেন্ড, তাই আমি ওকে ফ্রেন্ডের মতোই ট্রিট করেছি, কিন্তু আমি বুঝিনি কখনো যে নেহা এমন একটা কাজ করবে। আমি শুধু পুরনো ফ্রেন্ড হিসেবে তার সাথে কথা বলেছি, এর থেকে বেশি কিছু না। বিশ্বাস করো। তাহলে তোমাকে কেন বলেছে আমাকে ছেড়ে ওকে বিয়ে করতে? আর তুমি যে বিবাহিত সেটা কেন এতদিন ওর কাছে গোপন ছিল? এই কাজটাকে তুমি ঠিক করেছো রায়হান? রায়হান কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর দীর্ঘশ্বাস ফেলে শান্ত গলায় বলল, দেখো, আমি তোমাকে বেশি কিছু বলবো না, শুধু এতটুকুই বলবো আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আর তুমি যে প্রশ্ন করছো আমি কেন নিহাকে বলিনি যে আমি বিবাহিত, তার উত্তর একটাই, আমাদের মধ্যে এমন কোনো আলোচনা কখনোই হয়নি। একটা পুরনো বন্ধুর সাথে যখন হঠাৎ করে দেখা হয় তখন তাদের সাথে যেমন কথা হওয়া দরকার আমাদের মাঝে তেমন কথাই হয়েছে। এখন সে কি করছে বা এতদিন কি করেছিল এগুলো নিয়ে কথা হয়েছে, কখনো এমন কিছু আসেনি সামনে যে আমি বিবাহিত, সেটা তাকে জানাবো। আর যেদিন সামনে বিষয়টা এসেছে সেদিনই আমি ওকে বলেছি আমি বিবাহিত, আমি আমার স্ত্রীকে ভালোবেসে বিয়ে করেছি। আমি কখনো জানতামই না যে নিহা আমাকে ভালোবাসে। আমরা ছোটবেলা থেকে একসাথে পড়েছি, একসাথে বড় হয়েছি, তাই ওকে সবসময় ফ্রেন্ড হিসেবেই দেখেছি। রায়হান পুনরায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি শুধু দেখেছো নিহা আমাকে কি কি লিখেছে, কিন্তু আমি ওর জবাবে কি লিখেছি সেটা একবারও দেখার চেষ্টা করনি। আতিয়া মাথাটা নিচু করে রইল, তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, যদি তোমার বিন্দু মাত্র সন্দেহ থাকে যে আমি তোমাকে ভালোবাসি না অথবা অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো অনুভূতি আছে, তাহলে তোমার আমার কাছে ফিরে আসার কোনো প্রয়োজন নেই। কারণ বিশ্বাস কখনো জোর করে আদায় করা যায় না, বিশ্বাস মানুষ নিজের ইচ্ছাই করে। আমি এমন কোনো কাজ করিনি যার জন্য তুমি আমাকে অবিশ্বাস করবে। এতদিন তোমার পেছনে ঘুরেছি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তারপরও যদি তোমার মনে হয় আমি তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি তাহলে এখানে আমার আর কিছু বলার নেই। রায়হানের চোখ ভিজে উঠল। এই 3টা দিন তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করনি। তোমাকে না দেখে আমি কতটা পাগলের মতো ঘুরেছি সেটা একমাত্র আল্লাহ
আর আমি জানি একটা মুহূর্ত শান্তিতে থাকতে পারিনি। তোমাকে ছাড়া আমার প্রতিটা সেকেন্ড কিভাবে কেটেছে সেটা তুমি কোনো দিন বুঝবে না। কিছুক্ষণ থেমে সে মৃদু হেসে বলল, সবশেষে শুধু একটা কথাই বলবো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। হয়তো তুমি আজও আমার ভালোবাসার গভীরতাটা বুঝতে পারোনি। আজ আমি তোমাকে তোমার নিজের সিদ্ধান্তের উপরে ছেড়ে দিলাম। যেদিন তোমার মনে হবে আমি সত্যিই শুধু তোমাকেই ভালোবেসেছি, সেদিন আমার ভালোবাসার মূল্যটা বুঝবে। সেদিন নিজে থেকেই আমার কাছে ফিরে এসো, আমি অপেক্ষা করব। আর একটা কথা মনে রেখো, আমার মনের দরজাটা কোনোদিন তোমার জন্য বন্ধ হবে না। যত ঝড়ই আসুক, সেই দরজায় শুধু তোমারই অধিকার থাকবে। তুমি ছাড়া অন্য কাউকে আমি কোনোদিন সেই জায়গাটা দিতে পারবো না। কথাগুলো বলেই রায়হান ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। একবারও পিছনে ফিরে তাকালো না। আতিয়া একই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠছে, সব কিছু এলোমেলো লাগছে। ঠিক তখনই ইভা ধীরে ধীরে তার পাশে এসে দাঁড়ালো। সে পুরো কথোপকথনটাই শুনেছে। আতিয়া, তুই আজ জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিস। কখনো একপাক্ষিকভাবে কিছু জেনে কাউকে অবিশ্বাস করতে নেই, কিন্তু তুই সেটাই করেছিস। আমি যত তোর সব বান্ধবীর বাসায় পর্যন্ত গিয়েছে, প্রায় পাগলের মতো খুঁজেছে তোকে। আর তুই বলছিস নিহার কথা? যদি ভাইয়ার মনে অন্য কিছু থাকতো তাহলে প্রথম দিনই কি তাকে নিহার সামনে নিজের স্ত্রী বলে পরিচয় দিত? কখনোই না, বরং লুকিয়ে রাখতো। কিন্তু উনি সবার সামনে গর্ব করে বলেছে, শি ইজ মাই ওয়াইফ। এত কিছুর পরও তুই ওনাকে ভুল বুঝলি? ইভার প্রতিটা কথা আতিয়ার বুকের ভেতর ছুরির মতো বিঁধতে লাগলো। সে বুঝতে পারছে রাগের মাথায় সে হয়তো সত্যি অনেক বড় ভুল করে ফেলেছে। চোখের পানি আর আটকাতে পারল না, অঝরে কাঁদতে লাগলো সে। কিন্তু কোনো উত্তর দিল না। হঠাৎ করে দ্রুত নিচে নেমে বাড়ি থেকে বেরিয়ে গেল। আতিয়া, কোথায় যাচ্ছিস? আতিয়া একবারও পেছনে তাকালো না। কয়েক মুহূর্ত পর সে তার বাবার বাড়িতে পৌঁছে গেল। কাপা হাতে কলিং বেল চাপতেই দরজাটা খুলে দিলেন আতিয়ার আম্মু। দরজা খুলেই মেয়ের কান্না ভেজা মুখটা দেখে তিনি এক মুহূর্তের জন্য থমকে গেলেন। পরক্ষণেই হাত ধরে তাকে ঘরের ভেতর নিয়ে এলেন। তোর মতো মেয়ে জন্ম দিয়ে আমি আজ সত্যি আফসোস করছি। এত ভালো একটা ছেলে, এত ভালো একটা পরিবার পেয়েও তুই তাদের এত কষ্ট দিলি। ছেলেটা গত 3 দিন ধরে পাগলের মতো ঘুরছে, না ঠিক মতো খেয়েছে, না ঘুমিয়েছে, না নিজের দিকে কোনো খেয়াল রেখেছে। কয়েকবার আমাদের বাসায় এসেছে শুধু তোর খোঁজ নিতে। আর তুই তুই কি করলি? আতিয়া মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ছেলেটা তোর জন্য কত কিছু করেছে জানিস? সব মানুষের কথা উপেক্ষা করে তোকে বিয়ে করেছে, তোকে সম্মান দিয়েছে, ভালোবেসেছে, আগলে রেখেছে। আর তুই রিপিট, সব মানুষের কথা উপেক্ষা করে তোকে বিয়ে করেছে, তোকে সম্মান দিয়েছে, ভালোবেসেছে, আগলে রেখেছে। আর তুই তুই সেই ছেলেটার ভালোবাসার দাম এভাবে দিলি? আমি ভাবতেই পারছি না ওর এই সুন্দর স্টুডেন্ট লাইফটাও তোর জন্য এলোমেলো হয়ে গেল। ওর অপরাধটা কি ছিল? শুধু তোকে ভালোবাসা? ঠিক তখনই আতিয়ার আব্বু ড্রয়িং রুমে এসে দাঁড়ালেন। তার চোখে মুখে স্পষ্ট রাগ আর হতাশা। আমি তোকে রাজকন্যার মতো বড় করেছি, ভেবেছিলাম বড় হয়ে তুই আমাদের মুখ উজ্জ্বল করবি, কিন্তু আজ তোর কাজের জন্য মাথা নিচু হয়ে যাচ্ছে। এত ভালো একটা স্বামী, এত ভালো একটা পরিবার সব পেয়েও কেন তাদের কষ্ট দিচ্ছিস? সবসময় শুধু নিজের দিকটা ভাবলে হয় না মা। কিছুক্ষণ থেমে তিনি আবার বললেন, রায়হান আমাকে সব খুলে বলেছে, আমি নিজেও বিষয়টা খোঁজ নিয়ে দেখেছি। মিয়া ইচ্ছা করেই তোকে এসব বলেছে। ওর উদ্দেশ্য ছিল তোদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি করা, শুধু রায়হানকে নিজের করে পাওয়ার জন্য। আর তুই একবার সত্যিটা যাচাই করার চেষ্টা করলি না? তুই তো ওর থেকে 1 বছরের সিনিয়র,
তোর কি এতটুকু জ্ঞান বুদ্ধিও নেই যে বুঝবি একটা মেয়ে তোকে ফাঁসানোর চেষ্টা করছে? আর সত্যিই বলতে লজ্জা লাগছে, তুই আমার মেয়ে। এতটুকু বলেই তিনি রাগে নিজের রুমে চলে গেলেন। আম্মু ভারী নিঃশ্বাস ফেলে তার পেছনে চলে গেলেন। পুরো বাড়িটা নিস্তব্ধ হয়ে গেল। আতিয়া ধপ করে সোফায় বসে পড়ল, হাওয়া করে কাঁদতে লাগলো। নিজের উপরই প্রচণ্ড রাগ হচ্ছে তার। সে কি করেছে? একবারও সত্যিটা জানার চেষ্টা করেনি। হঠাৎ তার মনে পড়ল ভাঙা ফোনটা। তাড়াতাড়ি ফোনটা হাতে নিল। অনেক কষ্টে স্ক্রিন অন করে আবারও রায়হানের ফেসবুক আইডিতে ঢুকলো। ফোনটা ভেঙে যায়, ঠিকমতো কাজ করছে না। তো বসে একে একে মেসেজগুলো খুলল। আর পরের মুহূর্তেই তার বুকটা যেন থেমে গেল। রায়হানের পাঠানো মেসেজগুলো ছিল: শোনো নিহা, আমার জীবনের একমাত্র নারী আতিয়া। আমি ওকে ভীষণ ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। তুমি আমাদের সংসারে যে ঝামেলা সৃষ্টি করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আমি তোমাকে নিজের বেস্ট ফ্রেন্ড ভেবেছিলাম, কিন্তু তুমি যে পেছন থেকে এভাবে আঘাত করবে সেটা কখনো কল্পনাও করিনি। আমাকে বিয়ে করার কথা আর কোনোদিন বলবে না। আমি তোমাকে কখনোই বিয়ে করব না। প্রয়োজনে সারা জীবন একাই থেকে যাব, তবুও আতিয়া ছাড়া অন্য কোনো নারীকে আমার জীবনে জায়গা দেব না। যদি জানতাম তুমি এমন করবে তাহলে কোনোদিন তোমার মতো বন্ধুকে আমার জীবনে জায়গা দিতাম না। আজ থেকে আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করার চেষ্টা করবে না। আই হেট ইউ। আই লাভ অনলি আতিয়া। শি ইজ মাই ওয়াইফ। মেসেজগুলো পড়ে আতিয়ার হাত থেকে ফোনটা মেঝেতে পড়ে গেল। সে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরে কাঁদতে লাগলো। আমি কি করে পারলাম? একবারও ওর কথাটা শুনলাম না, শুধু অন্যের কথা বিশ্বাস করে ওকে এতটা কষ্ট দিলাম। ঠিক তখনই আবার কলিং বেলের শব্দ ভেসে এলো। আতিয়া চোখের পানি মুছে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলতেই সে অবাক হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে নিহা, কিন্তু আজ তার মুখে সেই অহংকার নেই। চোখ দুটো কান্নায় লাল। পরের মুহূর্তে নিহা হঠাৎ আতির পায়ে লুটিয়ে পড়ল। আপু, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি অনেক বড় ভুল করেছি। আমি রাইহানকে ভালোবাসতাম। সেই ভালোবাসা থেকেই আপনাকে মিথ্যা কথা বলেছি। আপনাদের আলাদা করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া অন্য কোনো সম্পর্ক কোনোদিনই ছিল না। আমি মিথ্যা বলেছিলাম। প্লিজ আপু, আমাকে ক্ষমা করে দিন। আতিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। নেহা চোখের পানি মুছে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আমি আমার শাস্তি পেয়ে গেছি। রাইহান আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। আপনি প্লিজ রাইহানকে আর কষ্ট দেবেন না। আপনার মতো করে কেউ ওনাকে ভালো রাখতে পারবে না। এতটুকু বলেই নেহা ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। আতিয়া দরজার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আজ নিজের সব ভুল তার চোখের সামনে পরিষ্কার হয়ে গেছে। সে রায়হানকে যতটা কষ্ট দিয়েছে তার হাজার ভাগের এক ভাগ কষ্ট রায়হান কোনোদিন পাওয়ার যোগ্য ছিল না। তার চোখ দিয়ে আবারও অঝরে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আর নিজেকে সামলে রাখতে পারল না আতিয়া। পরের মুহূর্তেই ছুটে বেরিয়ে গেল রায়হানদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কিছুক্ষণ পর রায়হানদের বাড়ির কলিং বেল বেজে উঠল। দরজা খুলেন রাহেলা বেগম। দরজার সামনে কান্নায় ভেঙে পড়া আতিয়াকে দেখে তিনি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। মা, এতদিন কোথায় ছিলি? আমার ছেলেটা যে একেবারে ভেঙে পড়েছে। কেন ওকে এত কষ্ট দিলি? আতিয়া নিজেকে ধরে রাখতে পারল না। সে হামা করে কেঁদে উঠল। আমাকে ক্ষমা করে দিন আম্মু, আমি অনেক বড় ভুল করেছি। আমি আর কোনোদিন এমন করব না। প্লিজ আমাকে মাফ করে দিন। রায়হান কোথায়? রাহেলা বেগম মায়া ভরা হাতে আতির চোখের পানি মুছে দিলেন। উপরে নিজের রুমে আছে, যা মা। আর এক মুহূর্ত দেরি করল না আতিয়া। দ্রুত সিঁড়ি বেয়ে তাদের রুমের সামনে এসে দরজা খুলতেই থমকে গেল। রায়হান জানালার পাশে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, চোখ দুটো লাল হয়ে আছে। দৃশ্যটা দেখে আতিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। সে দৌড়ে গিয়ে রায়হানের হাত থেকে সিগারেটটা কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিল। পা দিয়ে নিভিয়ে দিল আগুনটা। রায়হান বিস্মিত চোখে তাকিয়ে রইল। আতিয়া আতিয়া হাঁটু গেড়ে বসে পড়ল। দুই হাতে শক্ত করে রায়হানের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দাও রায়হান। আমি কখনো ভাবিনি আমি এত বড় ভুল করে ফেলবো। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, অন্যের কথা বিশ্বাস করেছি। বিশ্বাস করো, নিহার কথা শুনে আমার ভীষণ কষ্ট হয়েছিল। মনে হচ্ছিল হয়তো তুমি আমাকে করুণা করে বিয়ে করেছো। আমার জন্য হয়তো তোমার জীবনটা নষ্ট হয়ে গেছে। এই কথাগুলোই আমাকে পাগল করে দিয়েছিল। আমি কিছুই বুঝতে পারিনি। কান্নায় তার গলা ভারী হয়ে এলো। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি আর কোনোদিন তোমাকে অবিশ্বাস করব না। শুধু একবার আমাকে ক্ষমা করে দাও। রায়হানের চোখও ভিজে উঠল।
সে আলতো করে আতিয়ার চোখের পানি মুছে দিল, তারপর মৃদু হেসে বলল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যেদিন তুমি নিজের ইচ্ছায় আমার কাছে ফিরে আসবে সেদিনও আমার মনের দরজাটা শুধু তোমার জন্যই খোলা থাকবে। দেখলে আমি কথা রেখেছি। আতিয়া মাথাটা নিচু করে কাঁদতে লাগলো। আমি শুধু এতটুকুতেই খুশি। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, কিন্তু একটা কথা মনে রাখবে, কখনো কারো একতরফা কথা শুনে নিজের সবচেয়ে আপন মানুষটাকে অবিশ্বাস করবে না। স্বামী স্ত্রী সম্পর্কের সবচেয়ে বড় শক্তি হলো বিশ্বাস। সেই বিশ্বাসটা কখনো ভেঙে ফেলো না। না, আমি আর কোনো দিন এমন করব না, আমি কথা দিচ্ছি। পরের মুহূর্তেই রায়হান আতিয়াকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। আতিয়াও আর নিজেকে আটকাতে পারল না। সে রায়হানের বুকে মুখ লুকিয়ে অঝরে কাঁদতে লাগলো। বেশ কিছু মিনিট পর আতি নীরবে রায়হানের বুকের মধ্যে মাথা রেখে দাঁড়িয়ে রইল। তার ঠোঁটের কোণে লাজুক একটা হাসি, হৃদস্পন্দন যেন আগের চেয়ে দ্রুত হয়ে উঠেছে। জানো, আজ তোমাকে এমন একটা সুখবর দেব যেটা শুনলে হয়তো এতদিনের সব কষ্ট এক মুহূর্তেই ভুলে যাবে। তাই নাকি? বলো তো শুনি, কি সেই সুখবর আমার রাগী সিনিয়র? আতি ধীরে ধীরে মাথা তুলে লাজুক চোখে রায়হানের দিকে তাকালো। রায়হান মুচকি হেসে ভ্রু নাচিয়ে অপেক্ষা করতে লাগলো। কি হলো বলছো না কেন? আতিয়া কিছুক্ষণ চুপ করে রইল। লজ্জায় তার গাল দুটো টকটকে লাল হয়ে গেছে। অবশেষে খুব আস্তে করে ফিসফিসিয়ে পড়ল, মিস্টার দুষ্টু জুনিয়র, আপনি আর শুধু জুনিয়র থাকবেন না। আচ্ছা। আতি মুচকি হেসে আরও একটু কাছে এলো। তারপর রায়হানের কানে মুখ নিয়ে আস্তে করে বলল, কারণ আপনি বাবা হতে চলেছেন আর আমি মা হতে চলেছি। মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। রায়হান স্থির হয়ে তাকিয়ে রইল আতিয়ার দিকে। মুখে কোনো কথা নেই, চোখ দুটো ধীরে ধীরে ভিজে উঠছে। সত্যি বলছো? আতি লজ্জায় মাথাটা নিচু করে হালকা করে মাথা নাড়ল। পরের মুহূর্তেই রায়হান আনন্দে আতিয়াকে কোলে তুলে নিল। ঘোরাতে ঘোরাতে শিশুর মতো হেসে উঠল। আলহামদুলিল্লাহ, আমি বাবা হতে চলেছি। খুশিতে তার চোখ থেকেও দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে আলতো করে আতির কপালে একটা চুমু এঁকে দিল। ধন্যবাদ আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটা দেওয়ার জন্য। তারপর আর এক মুহূর্ত দেরি না করে সে দৌড়ে নিচে নেমে গেল। আম্মু আব্বু কোথায় তোমরা? রাহেলা বেগম আর তার স্বামী তাড়াতাড়ি করে বেরিয়ে এলেন। কি হয়েছে বাবা, এভাবে চিৎকার করছিস কেন? আম্মু, আমি বাবা হতে চলেছি, তোমরা দাদা দাদি হতে চলেছ। কথাটা শুনি দুজনের মুখে যেন আনন্দের ঝলক ফুটে উঠল। রাহেলা বেগম আনন্দে চোখের পানি মুছে ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আর সত্যিই আমাদের ঘরটা পূর্ণ হয়ে গেল। পুরো বাড়িটা আনন্দে ভরে উঠল। হাসি, দোয়া আর ভালোবাসায় কেটে গেল অনেকটা সময়। কিছুক্ষণ পর রায়হান আবার তাদের রুমে ফিরে এলো। আতিয়া তখন জানালার পাশে দাঁড়িয়ে মুচকি হাসছিল। রায়হান ধীরে ধীরে পেছন থেকে তাকে জড়িয়ে ধরল। এক হাতে আলতো করে আতিয়ার পেটের উপর রেখে ফিসফিস করে বলতে লাগলো, আজ আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তুমি আমাকে শুধু একজন স্বামী হওয়ার সুখই দাওনি, একজন বাবা হওয়ার সৌভাগ্যও দিয়েছ। আই রিয়েলি লাভ ইউ মাই জান। আমিও তোমাকে অনেক ভালোবাসি, আর এখন থেকে আমাদের ভালোবাসার সবচেয়ে সুন্দর পরিচয় আমাদের ছোট্ট রাজকুমার কিংবা রাজকুমারী। রায়হান মুচকি হেসে আবারও আতিয়াকে নিজের বুকের মধ্যে জড়িয়ে নিল। এত বড় খুশির খবরটা আমার কাছ থেকে লুকিয়ে রাখলে কেন? আমি তো লুকিয়ে রাখতে চাইনি, আমি গতকাল জানতে পেরেছি শরীর অসুস্থ ছিল, তাই আমি ইভা ডাক্তারের কাছে নিয়ে যাই। তখনই আমি জানতে পারি যে আমি মা হতে চলেছি। আর এই জন্যই ইভা কল দিয়ে বলেছে আমাকে মানিয়ে নিতে, কিন্তু তখন তোমার উপর আমার এত রাগ ছিল যে কিছুই বুঝতে পারিনি। এটা কিন্তু একদম ঠিক করনি। এমন একটা খবর আমাকে সঙ্গে সঙ্গে জানানো উচিত ছিল। তাহলে কি আর তোমাকে একা একা এখানে আসতে দিতাম? তোমার আর আমাদের ছোট্ট বাবুটার কতটা খেয়াল রাখতাম। আতিয়া মুচকি হেসে রায়হানের বুকে আলতো করে একটা চাপড় দিল। আচ্ছা আচ্ছা, হয়ে গেছে মিস্টার জুনিয়র, এবার এত বকবক বন্ধ করুন। এই এখন থেকে কিন্তু আমাকে আর জুনিয়র বলা যাবে না। তাই নাকি? তাহলে কি বলে ডাকবো? এখন আমি একজন হতে চলা বাবা,
আমার একটা আলাদা সম্মান আছে, বুঝেছো? আহা গো, আমাদের মিস্টার জুনিয়র বাবা হতে চলেছেন। কথাটা বলি আতিয়া খিলখিল করে হেসে উঠল। রায়হান ভান করে রাগ দেখালেও পরক্ষণেই নিজেও হেসে ফেল। আলতো করে আতিয়ার কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, তুমি না সত্যি আমাকে পাগল করে দাও। আর তুমি তুমি তো আমার জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। আই লাভ ইউ আমার রাগী সিনিয়র। আই লাভ ইউ টু আমার দুষ্টু জুনিয়র। সমাপ্ত।